তুই চিন্তা করে দেখিস, তুই সারা বছর 11 পড়েছিস, রায়ান মার্টিনের কোয়েশ্চেন সলভ করতে পারছিস? সে দাবি করে বলতে পারি আমি একদম বেসিক থেকে তোকে শেখানোর চেষ্টা করেছি। এই ধরনের কোয়েশ্চেন যদি তুই সলভ করতে পারিস, সেটাই হবে তোর সেকেন্ড সেমিস্টারের আসল প্রিপারেশন। সেমিস্টারে ভাঙছে 6 মাসের বদলে 4 মাস দিচ্ছে, 4 মাস হতে না হতে পরীক্ষা চলে আসছে। শিখবেটা কখন, ইমপ্লিমেন্ট করবে কখন, ভাববে কখন, বুঝবে কখন? ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আর মাত্র কিছুদিন বাকি। আমি আশা করব তোরা প্রত্যেকে নিজের মতো করে প্রিপারেশন কন্টিনিউ করছিস। তবে খেয়াল রাখবি, শুধুমাত্র টিচারের ওই সমস্ত লেকচার এবং বিভিন্ন ক্লাস নোটস বা বিভিন্ন ডিপিপি করেই 11-12 কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় না। এর জন্য দরকার আসল প্রিপারেশন। এবার তুই বলবি দাদা আসল প্রিপারেশনটা কি? যেটা তোর চোখের সামনে তুই দেখতে পাচ্ছিস, এই যে সেটগুলো তোকে আমি করাবো, এই কোয়েশ্চেন গুলোকে যদি তুই রেগুলারলি বাড়িতে প্র্যাকটিস করতে পারিস, এই ধরনের কোয়েশ্চেন যদি তুই সলভ করতে পারিস, সেটাই হবে তোর সেকেন্ড সেমিস্টারের আসল প্রিপারেশন। এবং এগুলোই তোকে তোর পরীক্ষাতে নাম্বার পেতে সাহায্য করবে। তাহলে চল আর বেশি দেরি না করে ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকেই হয়তো এই চ্যানেলটাকে বিগত কয়েকদিন ধরে দেখছিস। আমি কিন্তু রেগুলারলি ভিডিও পোস্ট করছি এবং এরপরে এই সাজেশন সেটগুলো কিন্তু আরো রেগুলার আসতে থাকবে। চল দেখি প্রথম প্রশ্নটা শুরু করা যাক। আচ্ছা, তোরা নিশ্চয়ই ইতিমধ্যে জানিস তোদের এক্সামের প্যাটার্ন কেমনি হয়। প্রথমে দেখবি 2 মার্কসের কোয়েশ্চেন্স গুলো থাকবে, তারপরে 3 মার্কসের কোয়েশ্চেন থাকবে, তারপরে 5 মার্কসের কোয়েশ্চেন থাকবে। তোরা প্রত্যেকে জানিস কটা করে আছে। আমি তোদেরকে জাস্ট একটুখানি বিভিন্ন টাইপের এক্সপোজার দেওয়ার চেষ্টা করি। আমি প্রথমে তোকে একটা সেটের মধ্যে প্রথমে 3 মার্কস শুরু করাই, একটা সেটের মধ্যে আমি প্রথমে 2 মার্কস থেকে শুরু করব, আরেকটা সেটের মধ্যে আমি প্রথমে 5 মার্কস থেকে শুরু করব। আমি তোকে জাস্ট দেখাতে চাই যে এক্সাম হলের মধ্যে তোর অ্যাপ্রোচ কিরকম হবে, তুই কিভাবে সলভ করতে চলেছিস। আজকে চল আমরা প্রথমে 3 মার্কসের কোশ্চেন দিয়ে শুরু করি এবং তোরা দেখতে পাচ্ছিস তোদেরকে 3 মার্কসের 5টা কোশ্চেন করতে হয়, তোরা জানিস। আর এটা হচ্ছে তার প্রথম প্রশ্ন। দেখা যাক কি বলে দিয়েছে। নির্দিষ্ট উষ্ণতা টিতে একটি উভমুখী গ্যাসীয় বিক্রিয়ার স্থির আয়তনে তাপের পরিবর্তন মানে হচ্ছে কিউভি এবং স্থির চাপে তাপের পরিবর্তন মানে হচ্ছে কিউপি, এদের পার্থক্যটা দিয়ে দিয়েছে 3/2 RT। এখানে কিন্তু একটা বিরাট বড় পয়েন্ট বলে দিয়েছে এবং দেখ প্রথমেই খেলে দিয়েছে প্রশ্নে। তোদেরকে থার্মোডাইনামিক্সের যে ওয়ান শটটা আমি করিয়েছি বা ব্যাচের মধ্যে আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর মাধ্যমে তোরা নিশ্চয়ই জেনেছিস যে এই কিউভিটাই অ্যাকচুয়ালি ডেল ইউ আর এই কিউপিটাই অ্যাকচুয়ালি ডেল এইচ। আমি দেখবি তোকে বলেছিলাম তোর পরীক্ষার জন্য যা যা থার্মোডাইনামিক্স লাগে, যা যা অর্গানিক লাগে, যা যা হাইড্রোকার্বন লাগে, আমি সব তোকে আমার চ্যানেলের মধ্যে করিয়ে দিয়েছি অলরেডি। সেখান থেকে তোরা এই জিনিসটা জেনেছিস এবং তোদেরকে দেখবি একটা ইকুয়েশনও বলেছিলাম, ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি, একদম বলেছিলাম। আচ্ছা তুই আমাকে বলতো ডেল ইউটাকে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি তাহলে ডেল এইচ মাইনাস ডেল ইউ ইকুয়াল টু ডেল এন আর টি তুই লিখতে পারিস? তুই বল হ্যাঁ দাদা লিখতে পারি। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, যেটা আমি লিখলাম না কারণ স্বাভাবিক এটা জি এর ক্ষেত্রেই হবে। যদি আমি বলি ডেল এইচ মাইনাস ডেল ইউ এর ভ্যালুটাই তো তোকে এখানে দিয়ে দিয়েছে, তুই বললি কিভাবে? আরেকবার পর না। স্থির আয়তনে তাপের পরিবর্তন এবং স্থির চাপে তাপের পরিবর্তন, এদের পার্থক্য। স্থির আয়তনে স্থির চাপে মানে এই দুটোর পার্থক্য, মানে এক্স্যাক্টলি এটাই দিয়ে দিয়েছে। আমি বললাম একদম। তাহলে এইটা কত দিয়ে দিয়েছে আমাকে? ডেল এন আর টির ভ্যালুটা আমাকে কত দিয়েছে ভাই? 3/2 RT। তাহলে আমি ইকুয়াল করে দিই না, ডেল এন আর টি ইকুয়াল টু 3/2 RT। যখনই করলাম RT প্রথমেই কেটে গেল, তাহলে ডেল এন এর যে ভ্যালুটা থাকলো সেটা 3/2 থেকে গেল। তুই বল হ্যাঁ একদম ক্লিয়ার। আমাকে বলেছে কিন্তু বিক্রিয়াটার কেপি বাই কেসির মান নির্ণয় করে। এইগুলো হচ্ছে ফ্যান্টাস্টিক কোশ্চেন। আচ্ছা কেপি এবং কেসির মধ্যে কি রিলেশন আছে তোরা কি জানিস ভাই? তোরা জানিস কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, এটা লেখা যেতে পারে? আমি বললাম হ্যাঁ। তাহলে দাদা কেপি বাই কেসি যদি আমি করি, যেটা আমাকে চেয়েছে, সেটাকে আমি লিখতে পারি আরটি টু দি পাওয়ার ডেল এন। আমি বললাম হ্যাঁ। আচ্ছা ডেল এন এর ভ্যালু কত? 3/2। তার মানে কেপি বাই কেসি যদি আমি লিখি তার মানে আরটি টু দি পাওয়ার 3/2 আমি লিখতে পারি? আমি বললাম একদম। নাও দিস ইজ ইওর অ্যান্সার। কাইসা লাগা? লাগছে না? একদম ফ্যান্টাস্টিক। এই হচ্ছে ক্লাস 11 এর অঙ্ক, এই হচ্ছে ক্লাস 11 এর প্রশ্ন। দেখ খেয়াল করে দেখিস, যারা এখন মাধ্যমিক দিচ্ছে, যারা এইবারে এই কিছুদিন পরেই 10-এ উঠবে, 11-এ উঠবে, যারা এই মুহূর্তে মাধ্যমিক দিচ্ছে, আমি তাদের কথা বলছি কিন্তু, যারা নতুন 10-এ উঠেছে তাদের নয়। যারা এখন মাধ্যমিক দিচ্ছে ভাবছে বিরাট একটা এক্সপেকটেশন, কাঁপিয়ে দেবো 11-এ গিয়ে। তুই চিন্তা করে দেখিস, তুই সারা বছর 11 পড়েছিস, রায়ান মার্টিনের কোয়েশ্চেন সলভ করতে পারছিস?
তার মানে এফেক্টিভ ওয়েতে কিন্তু তোকে পড়তে হবে বছরের শুরু থেকে ক্লাস 12-এ, এই কথাটা খেয়াল রাখিস। চল, তবে হ্যাঁ 12-এ এত অসুবিধা হবে না, 12-এ সব পারবি ভাই। 25°C উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়াগুলির ক্ষেত্রে, এটা হচ্ছে বি এর ক্ষেত্রে, মানে ওটার মধ্যে 1 নাম্বার ছিল মাত্র এই অঙ্কটা, এটার মধ্যে 2 নাম্বার আছে। সাম্য ধ্রুবক নির্দেশ করা আছে উভমুখী চিহ্নের ওপরে। আচ্ছা, মানে a প্লাস বি থেকে যে এবি হচ্ছে, এই রিয়াকশনটার সাম্য ধ্রুবক হচ্ছে k1। আচ্ছা, এবি প্লাস বি থেকে যে এবি টু হচ্ছে তাদের সাম্য ধ্রুবকটা হচ্ছে k2। এবি টু প্লাস বি থেকে যে এবি থ্রি হচ্ছে সাম্য ধ্রুবক k3। আর এ প্লাস থ্রি বি থেকে যে এবি থ্রি হচ্ছে তার সাম্য ধ্রুবক বিটা। আমাকে দেখাতে বলেছে এই প্রমাণটা। ওরে সর্বনাশ, এক কাজ করি, আমি এক এক করে প্রত্যেকটা বিক্রিয়া লিখি। এ প্লাস বি থেকে এবি, আমি কিন্তু এইখানে এই ভিডিওটা শুট করার আগে এগুলো করে আসিনি ভাই, সুতরাং তোর কাছেও নতুন, আমার কাছেও নতুন। চল, আমি শুধু কোয়েশ্চেন গুলোকে সিলেকশন করে নিয়েছি, র্যান্ডম কোন একটা সেট তুলে আনিনি। এগুলো কিন্তু প্রত্যেকটা আমার চুনিন্দা কোয়েশ্চেন, যেগুলো আমার দেখে মনে হয়েছে ভালো, যেগুলো আমি দেখে মনে করেছি যে এগুলো পরীক্ষার জন্য আসতে পারে, ভ্যালু এডিশন ওয়ালা কোয়েশ্চেন, আমি সেগুলোকে তুলে এনেছি। এখানে দেখ আমি k1 দিচ্ছি, আমি এবি প্লাস বি আছে, সেখান থেকে এবি টু আছে, এইটাকে আমি k2 দিচ্ছি। আমি এবি টু প্লাস বি আছে, সেখান থেকে এবি থ্রি আছে, এইটাকে আমি k3 দিচ্ছি। আচ্ছা, এই তিনটের আমি আগে একটু লিখে ফেলি। যদি আমি তোকে বলি k1 এর ভ্যালু কি হবে, তুই বলবি দাদা কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট, মানে কনসেন্ট্রেশন অফ এবি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি, একদম পরিষ্কার। আচ্ছা, তোকে যদি আমি বলি, তুই আমাকে বলতো k2 কত হয়ে যাবে, তুই বলবি দাদা k2 এর মানটা হয়ে যাবে কনসেন্ট্রেশন অফ ab2, তাহলে আমি করি কনসেন্ট্রেশন অফ ab2 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ ab কনসেন্ট্রেশন অফ b, কনসেন্ট্রেশন অফ ab ইনটু কনসেন্ট্রেশন অফ b। খুব পরিষ্কার কথা। আচ্ছা, আমি যদি তোকে এখন বলি তুই একটুখানি কর তো k3 ভ্যালুটা কত, তাহলে তুই বলবি দাদা কনসেন্ট্রেশন অফ ab3 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ ab2 ইনটু কনসেন্ট্রেশন অফ b। আমি বললাম খুব ভালো। আচ্ছা, এই তিনটে তো তুই করলি, এইবারে তুই এক কাজ কর, তুই একটু লাস্ট সমীকরণটা দেখ, a প্লাস থ্রি বি থেকে এবি থ্রি, মানে এটা একটা কনসলিডেটেড ইকুয়েশন দিয়েছে, a প্লাস বি থ্রি থেকে এই থ্রি বি থেকে এবি থ্রি। আচ্ছা, কোনোটার আগে কি টু ফু বসানো ছিল? না, কিছু বসানো ছিল না। a প্লাস বি এবি টু প্লাস বি, না কিছু ছিল না। চলো, আচ্ছা এটা দেখি, এখানে যদি বিটা আমাকে বার করতে বলে তাহলে বিটা কত হয়ে যাবে বলো? কনসেন্ট্রেশন অফ এবি থ্রি concentration of a plus into concentration of b to the power 3। খুব ভালো। আমি এক কাজ করি তো, যেহেতু আমাকে এখানে log of beta equal to log k1 log k2 log k3 করতে বলেছে, আমি একটু বুদ্ধি করে k1 k2 আর k3 টাকে গুণ করে দিত। যদি আমি গুণটা করি তাহলে আমি কি কি পাচ্ছি দেখতো, k1 এর ভ্যালু পাচ্ছি ওপরে কনসেন্ট্রেশন অফ ab, নিচে কনসেন্ট্রেশন অফ a ইন্টু কনসেন্ট্রেশন অফ b। একটু বুদ্ধি করে কেন করলাম আমি তোকে একটু পরে বলবো, যদি পুরো জিনিসটা মেলে তো একটা ভাবে মিলতে পারে। k2 ab2 আছে, নিচে আছে হচ্ছে ab ইন্টু আছে হচ্ছে b। আর যদি আমি তোকে বলি k3 এর মানটা কত, তুই বসা, তুই বলবি দাদা k3 এর মানটা হচ্ছে ab3, নিচে আছে ab2 ইন্টু আছে b। আমি বললাম হ্যাঁ। আচ্ছা দাদা কি বল, এখানে এবি এবি কাটছে? আমি বললাম হ্যাঁ এবি দিয়ে এবি কাটছে। এবি টু দিয়ে এবি টু কাটছে? হ্যাঁ কাটছে। তাহলে আমি যদি তোকে বলি এখানটায় এবি থ্রি আছে, তুই বলবি হ্যাঁ এবি থ্রি আছে, কনসেন্ট্রেশন অফ এবি থ্রি। নিচে একটা এ আছে? আমি বললাম হ্যাঁ একটাই এ আছে। বি বি বি, আমি তিনটে বি দেখতে পাচ্ছি? আমি বললাম হ্যাঁ, তাহলে বি কিউব হয়ে গেছে। আচ্ছা খেয়াল করতো, বিটার ভ্যালুটা তো তাই বেরিয়েছিল, আমি এক্সাক্ট শিওর ছিলাম ভাই এটাই বেরোবে, না হলে অঙ্কটা মিলতোই না। তাহলে এবি থ্রি নিচে এ আর বি কিউব, এবি থ্রি নিচে এ আর বি কিউব, একদম পরিষ্কার। তার মানে আমি তোকে বলতে পারি যে বিটাটা এক্স্যাক্টলি k1 ইন্টু k2 ইন্টু k3 রয়েছে। তুই বলবি হ্যাঁ দাদা তাই রয়েছে। আমি দুটোর আগে লগ নিয়ে চলে যেত, লগ বিটা ইকুয়াল টু লগ k1 k2 k3 আছে। আমি বললাম হ্যাঁ, তার মানেই তো লগ বিটা, লগ এর ফর্মুলা তো তোরা জানিসই, লগ এবিসি যদি থাকে তাহলে আমি লিখতে পারি তো লগ এ প্লাস লগ বি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। নে ভাই
গল্প শেষ। এটাই তো তোকে প্রমাণ করতে দিয়েছিল, লগ বিটা ইকুয়াল টু লগ কে ওয়ান লগ কে টু লগ কে থ্রি। খতম প্রথম প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখা যাক। অসওয়াল্ডের লঘুতা সূত্রটি লেখো। আচ্ছা, এখানে একটা অথবার প্রশ্ন দিয়ে দিয়েছে, চল দেখি প্রথমটা একটু অ্যাটেম্প করি। অসওয়াল্ডের লঘুতা সূত্র লিখতে বলেছে। ভাই ভাই ভাই, তোরা তো জানিস, ধর এবি একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। এবার এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন বিয়োজিত হয়, তখন ধর আমি এটা বিয়োজন দেখাচ্ছি, তখন এটা এ প্লাস আর বি মাইনাসে আংশিক বিয়োজিত হয়ে যায়। তুই বলবি হ্যাঁ একদম হয়ে যায়। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, ধর আমি এখানে জলীয় দ্রবণ প্রবণ না দেখে একদম তোকে জাস্ট একটা বেসিক ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ধর তুই প্রথমেই এই এবিটাকে নিয়েছিলি, এবির যে তুই প্রারম্ভিক কনসেন্ট্রেশন নিয়েছিলি সেটা তুই সি নিয়েছিলি। তুই বল হ্যাঁ এবির প্রারম্ভিক কনসেন্ট্রেশন সি আছে দাদা। আমি বলছি এবির যে আয়নায়ন মাত্রা তুই ধরেছিলি, আয়নায়ন মাত্রা মানে ভুলে গেছিস? এটাকে আমি আলফা ধরেছি। আয়নায়ন মাত্রা মানে কি? মানে ধর এই যে রিয়াকশনটাতে একটা সময় সাম্যাবস্থায় যাবে, তো সাম্যাবস্থায় যাওয়ার সময় কি হবে রে? সাম্যাবস্থায় যাওয়া পর্যন্ত কি হবে রে? এই এবিটা তো বিয়োজিত হবে রে ভাই। এই এবিটা বিয়োজিত হয়ে একবার এ তৈরি করবে, একবার বি মাইনাস তৈরি করবে, এই তো গল্প হবে। আমি বলবো হ্যাঁ এটাই হবে। তার মানে এবিটার একটা বিয়োজন ঘটতে থাকবে ঘটতে থাকবে ঘটতে থাকবে, এ প্লাস বি মাইনাসটা তৈরি হতে থাকবে হতে থাকবে হতে থাকবে, কখনো আবার বিপরীত রিয়াকশন হবে, কখনো সম্মুখ বিক্রিয়া হবে, একটা সময় গিয়ে কনসলিডেট করে যাবে, থেমে যাবে, সাম্যাবস্থায় চলে আসবে। কিন্তু সাম্যাবস্থায় যাওয়ার আগে পর্যন্ত একদম প্রারম্ভিক অবস্থায় তো শুধুমাত্র এবি ছিল, তখন তো এ প্লাসও ছিল না বি মাইনাসও ছিল না। তাহলে এবিটা তো বিয়োজিত হয়েছে, নাহলে সাম্যাবস্থাটা হলো কি করে? এই যে বিয়োজিত হয়েছে কথাটা আমি তোকে বলছি, সেই জন্যই আমি ধরেছি আয়নায়ন মাত্রা। মানেটা হচ্ছে আমি যদি 1 মোল এবি নিয়ে নিই, তাহলে সেইটা সাম্যাবস্থায় যাওয়া পর্যন্ত যত মোল বিয়োজিত হয়, আমি ধরে নিয়েছি আমি যদি 1 মোল এবি নিই, তাহলে সাম্যাবস্থায় যাওয়া পর্যন্ত আলফা মোল বিয়োজিত হয়েছে। তাহলে তুই বল কতটা পড়ে আছে সাম্যাবস্থায়? 1 মাইনাস আলফা, এতটা পড়ে আছে। কারণ 1 নিয়েছিলাম, আলফা গেছে, তো পড়ে আছে 1 মাইনাস আলফা। এই যে যতটা বিয়োজিত হয়েছে 1 মোলের মধ্যে, সেটাই হচ্ছে আয়নায়ন মাত্রা। ক্লিয়ার আছে? আচ্ছা যদি দাদা 1 মোলের মধ্যে আলফা মোল বিয়োজিত হয়, তাহলে তুমি তো নিয়ে নিয়েছো সি, গাঢ়ত্ব তুমি সি মোল নিয়ে নিয়েছো। আমি বললাম হ্যাঁ। আচ্ছা তাহলে এর মধ্যে কতটা বিয়োজিত হবে? 1 এর মধ্যে আলফা হলো, সি এর মধ্যে সি আলফা হবে। আমি বললাম হ্যাঁ। তাহলে পড়ে থাকবে কতটা? না সি মাইনাস সি আলফা। এইটুকু তো খেয়াল রাখতে পারবি রে পাগলা? একদম পারবো। চল এবার দেখ, এইবার একটুখানি মন দিয়ে প্রত্যেকে দেখবে। আমি ধর বললাম এবিটা বিয়োজিত হচ্ছে, আমি কোনো জল ফল দেখাচ্ছি না ভাই, জলীয় দ্রবণ প্রবণ দেখাচ্ছি না, তুই এসব জানিস, জল লিখতে কোনো কাজ থাকে না জলে। আমি ধরে নিলাম এইটা প্রারম্ভিক অবস্থাতে সি ছিল, তখন এটা 0 ছিল, এটা 0 ছিল। যদি এটা কোনো অ্যাসিড না, তুই জল নাও দেখাতে পারিস, এমনি করে দেখালো হবে। ধর আমি এর আয়নায়ন মাত্রাটা আলফা ধরেছি, তাহলে সাম্যাবস্থায় কতটা পড়ে আছে? না সি মাইনাস সি আলফা। সি আলফা পরিমাণ কেটে পড়েছে। আচ্ছা এইটা 1 মোল নিলে এটা 1 মোল, এটাও 1 মোল হয়, তাহলে এইটার সি আলফা মোল যদি ডিসোসিয়েট করে যায়, তাহলে এইটা সি আলফা মোল উৎপন্ন হয়, এটারও সি আলফা মোল উৎপন্ন হয়। কারণ এটার 1 মোল ডিসোসিয়েট করলে এটা 1 মোল, এটা 1 মোল হতো, এটা সি আলফা মোল ভেঙে গেছে, তো এটা সি আলফা মোল তৈরি হবে। তুই বল হ্যাঁ তৈরি হবে। আচ্ছা যদি আমি বলি এর বিয়োজন বা আয়নায়ন ধ্রুবক যেটা রয়েছে কে, সেটা কত হবে? না আমি বলবো এ প্লাস আর বি মাইনাস এর কনসেন্ট্রেশন, তাহলে কনসেন্ট্রেশন অফ এ প্লাস কনসেন্ট্রেশন অফ বি মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ বি। তুই বল হ্যাঁ। চলো একদম ক্লিয়ার। এখানে তুমি জল কোনোভাবে নিচ্ছ না, নিলেও কিছু চেঞ্জ হতো না। তবে আমি তোকে বলছি যখন তুই অসওয়াল্ড দেখাবি জল নিবি না, যখন তুই মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার দেখাবি তখন জল নিবি। তখন দেখবি ওই জলের কনসেন্ট্রেশনটা তোকে এখানে লিখতে হবে, এবং ওই জলটা গিয়ে কোনাকুনি গুণ হয়ে এখানে কেটা কে তে কনভার্ট হয়ে যাবে, বা কেটা কেবি তে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি যখন শুধুমাত্র মৃদু অ্যাসিড দেখাতে যাব, আমি জলটাকে ধরবো না। ঠিক আছে, খেয়াল থাকবে। আচ্ছা এইবার একটুখানি মন দিয়ে ভালো করে দেখ। আমি তোকে বলছি এই এ প্লাস এর গাঢ়ত্বটা তুই কত বসাবি? না তুই সি আলফা বসাবি। তুই বল হ্যাঁ। বি মাইনাস এর কত বসাবি? না দাদা সি আলফা বসাবো। আচ্ছা এ বির কত বসাবি? না সি মাইনাস সি আলফা বসাবো। তাহলে সি কমন নিয়ে 1 মাইনাস আলফা বসাবো। এখানে দাদা কে রয়েছে? আমি বললাম একদম রয়েছে। দাদা এইটাকে আমি একটু একটু ইয়ে করে একটু শর্টকাট করে নিই, হ্যাঁ করো। তাহলে কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা বেরিয়েছে। তুই বল হ্যাঁ। আরে এটা তো একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য ছিল না? মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আলফার ভ্যালুটা কি হয়? অত্যন্ত ছোট। কারণ 1 মোল নিলে ওর বিয়োজনটা খুব কম পরিমাণে হয়, তাহলে 1 এর তুলনায় আলফা ভীষণ ছোট। যদি 1 এর তুলনায় আলফা ভীষণ ছোট হয়, তাহলে 1 মাইনাস আলফাটাকে আমি নিয়ার ইকুয়াল টু 1 লিখতেই পারি। তুই বল হ্যাঁ।
তাহলে এইটাকে আমি যেটা করতে পারি কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি লিখতে পারি, কারণ 1 মাইনাস আলফাকে যদি আমি 1 ধরি তাহলে তলায় তো 1 আছে, তো কিছুই নেই, তার মানে কিছুই নেই, মানে আলফা স্কোয়ার সিটাকে জাস্ট লিখে দেওয়া যাবে। তাহলে আলফার ভ্যালুটা আমি এটাকে এমন করে নেগলেক্ট করে দিলাম যেমন করে তোকে তোর দর্দ হোতা হ্যায় দর্দ হোনে দো, দেখ কে বাই সি হলো আলফা স্কোয়ারের ভ্যালু, তাহলে আলফা ইকুয়াল টু রুট ওভার কে বাই সি হয়ে গেল। তুই বল হ্যাঁ, আরে এটাই তো অসওয়াল্ড লঘুকরণ সূত্র রে ভাই, এটাই তো অসওয়াল্ড লঘুকরণ সূত্র। তাহলে লেখা যায় তো আলফা, খেয়াল কর, ইকুয়াল টু রুট ওভার কে বাই রুট ওভার সি। তুই বল হ্যাঁ। আচ্ছা দাদা এই কেটা তো ধ্রুবক, তাহলে রুট ওভার কেটাও ধ্রুবক। তুই বল হ্যাঁ। এই ধ্রুবক আর ইকুয়ালটাকে তুলে দাও, তাহলে আলফা প্রপোর্শনাল টু 1 বাই রুট সি বেরিয়ে যায়। আমি বললাম হ্যাঁ। আচ্ছা এটা তো ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখাচ্ছে, আলফা উপরে 1 বাই রুট সি নিচে। আমি বললাম হ্যাঁ, মানে রুট সিটা তলায়। তাহলে এই যে সূত্রটাকে আমি ভাষায় লিখবো কি করে? আমি লিখবো একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে, মৃদু কথাটা যেন থাকে, অসওয়াল্ডের কিন্তু এটাই সীমাবদ্ধতা, অসওয়াল্ডের সূত্র তীব্র ক্ষেত্রে প্রযোজ্য নয়, কেবলমাত্র মৃদুর ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আমি বলবো যে নির্দিষ্ট উষ্ণতায় একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়নায়ন বা বিয়োজন মাত্রা উক্ত তড়িৎ বিশ্লেষ্যের প্রারম্ভিক গাঢ়ত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। হিয়ার ইজ দ্য অসওয়াল্ডের সূত্র, খতম। আরে ম্যাজিক আছে রে, ম্যাজিক। কেমিস্ট্রি খুব সহজ রে, যে তোকে কঠিন বলে সে নিজে পড়েন ঠিক করে, ভয়তে তোকে বলে কেমিস্ট্রি খুব কঠিন, নিস না। 0.01 মোল, মোলারিটি মোল পার লিটার আর কি, মোলার NH4Cl এবং 0.1 মোলার NH4OH এর একটা 1 লিটার বাফার দ্রবণের তোকে পিএইচ বার করতে হবে। আচ্ছা বাফার দ্রবণের পিএইচ যদি আমাকে বার করতে দেয়, আমাকে এখানে দিয়ে দিয়েছে কেবির ভ্যালু, তাহলে আমি তো ডিরেক্ট পিএইচটা লিখবো না, আমি এক কাজ করি পিওএইচ লিখি। পিওএইচ আমাদের হেন্ডারসন হাসেলবার্গ ইকুয়েশন আছে, পিওএইচ ইকুয়াল টু পিকেবি দিয়ে আমাকে দিয়ে দিয়েছে, আমি কেবি দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওই জন্য এই ইকুয়েশনটা লিখছি। পিকেবি প্লাস লগ অফ, ওপরে আমরা দিই সল্ট কনসেন্ট্রেশন, নিচে আমরা দিই বেস কনসেন্ট্রেশন। তুই বল হ্যাঁ, একদম হ্যাঁ। আচ্ছা দাদা কি এখানে তুমি চিন্তা করে দেখো কেবি মানে কি? কেবি মানে হচ্ছে মাইনাস লগ বেস 10 অফ পিকেবি মানে কি মাইনাস লগ বেস 10 অফ কেবি, তাই তো? আমি বললাম হ্যাঁ। আচ্ছা কেবির ভ্যালুটা কত দিয়ে দিয়েছে? মাইনাস লগ বেস 10 অফ 10 টু দি পাওয়ার -5 দিয়ে দিয়েছে। বল হ্যাঁ। তাহলে এইটা -5 সামনে চলে এলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে পুরো পিকেবির ভ্যালুটা 5 বেরিয়ে গেল। তাহলে পিকেবির ভ্যালুটা আমি 5 বসিয়ে দিই, প্লাস লগ অফ সল্ট কনসেন্ট্রেশন কত? সল্টটা কে রে ভাই? NH4Cl টাই তো সল্ট, তাহলে 0.01, তো 0.01। আর বেস কনসেন্ট্রেশন NH4OH টাই তো বেস, তাহলে 0.1। তাহলে আমি আশা করতে পারবো তুই এখান থেকে POH টা খুব সহজে বার করতে পারবি। তুই বল হ্যাঁ, কারণ এইটাকে যদি আমি তুলি তো নিচে 100 আসবে, এইটাকে যদি আমি তুলি তো উপরে 10 আসবে, 10 দিয়ে 100 কাটলে একটা শূন্য গেল, তার মানে 5 প্লাস লগ 1/10 আসছে। তুই বল হ্যাঁ। 1/10 মানে কি? 1/10 মানে 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -1 মানে -1 সামনে চলে যাবে, লগ 10 বেস 10 মানে তো 1 হয়ে যায়, তার মানে 5 - 1 হয়ে গেল, তো 4 হয়ে গেল। তার মানে পিওএইচ এর ভ্যালুটা যদি 4 হয় তাহলে পিএইচ এর ভ্যালুটা কত হবে বল? পিএইচ প্লাস পিওএইচ, ঠিকই করছি তো, পিএইচ প্লাস পিওএইচ 14, পিওএইচ এর ভ্যালু 4 বসিয়ে দিয়েছি, ইকুয়াল টু 14 আছে, তো পিএইচ এর মান কত হবে না? পিএইচ এর মান হয়ে যাবে 14 - 4 ইকুয়াল টু 10। একদম পারফেক্ট আছে, কারণ এটা বেসের ক্ষেত্রে দিয়েছে, তো 10 মানে একদম পারফেক্ট। ঠিক আছে, চলো এবারে তোকে একটা প্রশ্ন করেছে, বলেছে এটা দ্বিক্ষারীয় অ্যাসিড H2S এর K1 K2 থেকে বেশি কেন হয়? এই প্রশ্নটা কিন্তু তোদের বইয়ের মধ্যে লেখা রয়েছে, আমি তো একদম শিওর যেখানে তোর আয়ন আয়নের ব্যাপারগুলো একটা বহু ক্ষারীয় অ্যাসিডের ক্ষেত্রে লেখা আছে, সেখানে দেখবি নিচে একটা লাইন নিশ্চয়ই থাকবে। খেয়াল করে দেখ H2S এর মতো যে একটা মৃদু দ্বিক্ষারীয় অ্যাসিড আছে, সেটা যদি প্রথমে বিয়োজিত হয় তাহলে একটা H প্লাস বেরোবে, তাহলে H প্লাস প্লাস HS মাইনাস তৈরি করবে। যদি আমি তোকে বলি দ্বিতীয় ধাপে HS মাইনাসটা আবার বিয়োজিত হয় এবং H প্লাস এবং S2 মাইনাস তৈরি করে, তুই বল হ্যাঁ, একদম তৈরি করে দাদা। আচ্ছা তুই চিন্তা করে দেখ H প্লাস বেরিয়ে গেলে S2 মাইনাস সব নর্মাল, বাট তুই প্রথমটা থেকে যখন H প্লাস বার করছিস সেটা একটা নিউট্রাল অণু ছিল রে পাগলা, তুই এখান থেকে যখন H প্লাস বার করছিস সেটা অ্যালাউ করে দিতে ওর খুব একটা অসুবিধা ছিল না, বাট তুই যখন দ্বিতীয়টা থেকে HS মাইনাস থেকে H প্লাসটা বার করছিস তখন কিন্তু ওর একটুখানি হৃদয়ে চাপ পড়ছে, যেমনি তোর বান্ধবীর সাথে কেউ যদি কথা বলে তোর হৃদয়ে চাপ পড়ে,
ঠিক তেমন এইচএস মাইনাস থেকে এইচ প্লাস বেরিয়ে গেলে ওরও হৃদয় চাপ পড়ছে। কেন? কারণ ওর মাথার উপরে আছে নেগেটিভ, আর একটা নেগেটিভ হয়ে ও পজিটিভকে কি করে ছাড়বে ভাই? ওই জন্য দ্বিতীয় ক্ষেত্রে এইচ প্লাসটাকেও সহজে ছাড়বে না, সেই জন্য দ্বিতীয় ক্ষেত্রে আয়নায়নটা কঠিন হবে, ওই জন্য দ্বিতীয় ক্ষেত্রে আয়নায়ন ধ্রুবকটার মানটা কম হবে। আরে এটাই তো গল্প। আর প্রথম ক্ষেত্রে আয়নায়ন ধ্রুবকের মানটা বেশি হবে, এই জন্য প্রথম ক্ষেত্রে আয়নায়ন ধ্রুবক Ka1 ইজ গ্রেটার দ্যান Ka2 নিয়ে গল্প শেষ। ওকে ওকে ওকে, এটা কি দিয়েছে? H2S এর আয়নীয় অর্জনের জন্য দ্বিতীয় আয়নন ধ্রুবকের মান এটা, এবং এটা এখানে 0.05 মোলার H2S দ্রবণের পিএইচ কত হয়? ভাই কোনো একটা মৃদু অ্যাসিডের দ্রবণের পিএইচ যদি তোকে বার করতে হয় সেটা ইকুয়াল টু √Ka × C, তুই জানিস ভালো করে। এখন তুই আমাকে বলবি দাদা এখানে তো দুখানা আয়নীভবন ধ্রুবক দিয়ে দিয়েছে, একটা Ka1 দিয়ে দিয়েছে, একটা Ka2 দিয়ে দিয়েছে, আমি কি করব? আমি কি দুটোকে গুণ করে একটা আলটিমেট Ka বার করে নেবো প্রথমে, যেমনি করে দ্বিক্ষারীয় বহুক্ষারীয় অ্যাসিডের ক্ষেত্রে করতে হয়? বললাম দেখ, ওইটা তুই আয়নায়ন ধ্রুবক বার করার জন্য ঠিক আছে, বাট যখন তোকে পিএইচ বার করতে দিয়েছে, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখ প্রথমটা যখন বিয়োজিত হবে তখনই যদি আলটিমেট এইচ প্লাসটা পেয়ে যাবে, কারণ দ্বিতীয় ক্ষেত্রে বিয়োজনটা তো একদম নগণ্য। তার মানে আমি তোকে বলবো এই Ka1 এর ভ্যালুটা তো মাচ মাচ গ্রেটার দ্যান Ka2, যেটা তুই তার ইকুয়েশনের ভ্যালুগুলো দেখেও বুঝতে পারছিস। সেই জন্য তুই শুধুমাত্র Ka1টা নিয়ে নিলেও কিন্তু এখানে গল্প শেষ হয়ে যাবে। তার মানে তুই এখানে লিখে দিবি Ka1 × C, তাতেও তোর পিএইচ এর ভ্যালুটা তুই এক্স্যাক্টলি পেয়ে যেতে পারবি ভাই, কোনো অসুবিধা হবে না, তুই এটাই করলে বেশি ভালো। ঠিক আছে চলো, আর সি এর ভ্যালু কোথায়? সি তো তোকে দিয়ে দিয়েছে 0.05 মোলার। ঠিক আছে নেক্সট। 3 নম্বর প্রশ্ন, CrO5 যোগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্দেশ করো। এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে, আমি আমার একদম ব্যাচের অ্যানাউন্সমেন্ট ভিডিওর মধ্যে এই প্রশ্নটা করিয়ে দিয়েছিলাম, একবার বলেছিলাম যেটা আসে। Cr আছে, এর অ্যাকচুয়াল গঠনটা তোকে জানতে হবে, বাটারফ্লাই স্ট্রাকচার। এখানে অক্সিজেন 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 অক্সিজেন, এই 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 হচ্ছে এটার পুরো স্ট্রাকচার। এখানে ছেলেমেয়েরা ভুলটা কি করে, CrO5 দেখে তো ভাবে অক্সিজেনের -2, তাহলে কি করে দেয় এই ক্রোমিয়ামের X প্লাস -2 × 5 করে আর ইকুয়াল টু করে দেয় 0, তাহলে X এর ভ্যালুটা দেখ -10, এদিকে গিয়ে ভাবে +10, নে হুডরে হুডরে বলে চেঁচায়। আসলে এটা পুরোটাই ভুল। কারণটা কি? কারণ অক্সিজেন এখানে প্রত্যেকটা তুই -2 ধরতে পারবি না ভাই, কারণ তুই দেখতে পাচ্ছিস ক্রোমিয়ামের সাথে প্রত্যেকটা অক্সিজেনের কিন্তু ডাবল বন্ড নেই, বরং মেজরিটি অক্সিজেনের সিঙ্গেল বন্ড আছে। তাহলে তুই কি করে অক্সিজেন -2 ধরবি? যেখানে যেখানে সিঙ্গেল বন্ড আছে সেখানে অক্সিজেনের -1, ক্রোমিয়ামের +1, এখানেও সিঙ্গেল বন্ড তো অক্সিজেন -1, ক্রোমিয়ামের +1, এখানেও সিঙ্গেল বন্ড তো অক্সিজেন -1, ক্রোমিয়ামের +1, এখানেও সিঙ্গেল বন্ড তো অক্সিজেনের -1, ক্রোমিয়ামের +1, এখানে ডাবল বন্ড, ওই জন্য অক্সিজেনের -2, ক্রোমিয়ামের +2। যারা যারা 11-এ ঠিক করে পড়িসনি, 12-এ কিন্তু একদম গোড়া থেকে কনসেপচুয়ালি ভাবে পড়তে হবে ভাই, তাহলে কিন্তু তুই পারবি না 12-এ ভাই। এরকম সিচুয়েশনে 11-এ তবুও ম্যানেজ করে নিতে পারি, 12-এ পারবি না। 12-এ মানসিক অবস্থা পুরো বিগড়ে চলে যাবে। 1 2 3 4 5 6, তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে কত বেরিয়ে গেল বল? +6, গল্প শেষ। আমি একটু জাস্ট দেখবো রেকর্ডিংটা পারফেক্ট হচ্ছে কিনা, অনেকক্ষণ রেকর্ডিং হয়ে গেছে। একদম পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, পিকচার পারফেক্ট। প্রদত্ত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে হবে, তো সমতা বিধান করি। এই দেখ, আমি কিছুদিন আগে সমতা বিধানের একটা ক্লাস করিয়েছিলাম, আমি ওখানে এই বিক্রিয়াটা দিয়েছিলাম। বল হ্যাঁ, একদম হ্যাঁ। চল রে ভাই, ঠিক যা যা লাগে পরীক্ষার জন্য মোটামুটি কিন্তু সবকিছুই আমি দিয়ে দিচ্ছি। এবারে দেখা যাক MnO4-, তাহলে MnO4-, আমি এখান থেকে ডিরেক্ট করে দিই। হ্যাঁ ডিরেক্ট করে দিই ভাই। তুই বল MnO4- থেকে কি তৈরি হচ্ছে? Mn2+, তাহলে আমি প্রথম যে আয়নটা নেব সেটা হচ্ছে MnO4-, এবং সেখান থেকে কি তৈরি হচ্ছে বল? Mn2+ তৈরি হচ্ছে একদম। দ্বিতীয় আমি দেখতে পাচ্ছি C2O4 2- আছে, তাহলে C2O4 2- এই আয়নটার নাম কেউ নিচে কমেন্ট করো, আমাদের ব্যাচের ছেলেমেয়েরা তো প্রথমেই করবে। সেখান থেকে CO2 তৈরি হচ্ছে, বলো হ্যাঁ একদম। আচ্ছা তুই চিন্তা করে দেখ তো, এই পাশে কি আছে? H+ আছে না OH- আছে? তুই বলবি দাদা H+ আছে। যারা ব্যালেন্স জানিস না ভাই, ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে, কি দেখে নে ব্যালেন্সের, দেখে নে। কি করছিস, সব পাপ করিস না ভাই। তাহলে এখানে অ্যাসিড আছে, ফলে অ্যাসিডের নিয়মে হবে তো। অ্যাসিডের নিয়ম কি? যেদিকে অক্সিজেন বেশি এবং যত বেশি তার উল্টো দিকে ততগুলো জল দিতে হবে। তুই বল হ্যাঁ একদম তাই। আচ্ছা যেই মাত্র আমি জলটা যোগ করলাম, এবার দেখবো কোন দিকে হাইড্রোজেন বেড়ে গেছে। তুই দেখবি দাদা এদিকে হাইড্রোজেন বেড়ে গেল। আমি বললাম 4 2 8টা হাইড্রোজেন আছে, তো এদিকে 8টা H+ দিয়ে দাও। আমি বললাম একদম।
আচ্ছা এবার আমি দেখবো প্লাস আর মাইনাস সেম আছে কিনা। এখানে প্লাস কতগুলো আছে, 7টা প্লাস আছে। এদিকে প্লাস কতগুলো আছে, 2টো আছে। তার মানে এদিকে 7টা প্লাস, ওদিকে 2টো প্লাস। এটা কি করে হতে পারে? এটা তো কিছু একটা হেস্তনেস্ত করতে হবে। তার মানে এর 7টা ইলেকট্রনের ঘাটতি আছে, এর 2টো ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে একে তুই 5টা ইলেকট্রন দিয়ে দিলাম, লেখে আমি 5টা মাইনাস দিয়ে দিলাম। তো একে যদি 5টা ইলেকট্রন দিয়ে দিই, তাহলে এরও এখন 2টো ইলেকট্রনের ঘাটতি। এর 7টা ছিল, 5টা পেয়ে গেছিল, 2টোর ঘাটতি, ওরও 2টোর ঘাটতি, সেম হয়ে গেল। এখানে তুই দেখ, আমি এখানে একটা 2 দেখতে পাচ্ছি, কার্বন, ওই জন্য ব্যালেন্স করে দিই এখানে। প্রথমে তোকে এই আয়নগুলোর মধ্যে ব্যালেন্স করতে হবে ভাই। এখানে ম্যাঙ্গানিজ একটা, তো ম্যাঙ্গানিজ একটা, আমি অক্সিজেন আর হাইড্রোজেন ব্যালেন্স করলাম, খেয়াল করে দেখ। এবার এখানে আমি দেখতে পাচ্ছি কার্বন 2টো আছে, কার্বন আমি 2 করে দিলাম। অক্সিজেন 4টে আছে, আমি 2 করে দিয়ে 4ও করে দিলাম। এবার আমি দেখতে পাচ্ছি 2টো ইলেকট্রন বেশি আছে, এখানে কোনো ইলেকট্রনই নেই। তাহলে আমি এক কাজ করি, একে 2টো ইলেকট্রন দিয়ে দিই, গল্প শেষ। তাহলে এরও 2টো মাইনাস, ওরও 2টো মাইনাস, 2 ভাই খুব খুশি। এবার তুই খেয়াল কর, আমি দেখতে পাচ্ছি এদিকে 5খানা ইলেকট্রন, এদিকে 2খানা ইলেকট্রন আছে। আমাকে ইলেকট্রন গুলোর নাম্বারটাকে সেম করতে হবে, ওই জন্য প্রথমটাকে 2 দিয়ে গুণ করলাম, দ্বিতীয় ইকুয়েশনটাকে আমি 5 দিয়ে গুণ করে যোগ করে দিলাম। চল, প্রথমটাকে 2 দিয়ে গুণ করলে 2MnO4 মাইনাস আছে। একদম কুইক করতে হবে ভাই, বেশি টাইম নিলে হবে না। ওই এক একটা সেট করছি 3 ঘন্টা ধরে, ওইসব করলে কিছু হবে না ভাই। 16H প্লাস 10 ইলেকট্রন হয়ে গেল। প্লাস এখানে আমি করে দেবো কি 5C2O4 2 মাইনাস করে দেবো, গল্প শেষ। সেখান থেকে আমি করে দেবো কি বল, 2Mn2 প্লাস করলাম, প্লাস 8H2O করলাম, তুই বল হ্যাঁ, প্লাস 10CO2 করলাম, প্লাস 10 ইলেকট্রন করলাম, তুই বল হ্যাঁ। আচ্ছা দাদা, এখান থেকে 10টা ইলেকট্রন কেটে গেল, কেটে গেল। 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 5C2O4 2 মাইনাস, সেখান থেকে 2Mn2 প্লাস প্লাস 8H2O প্লাস 10CO2। আমি আশা করতে পারি ব্যালেন্স তোর হয়ে গেছে। MnO4 মাইনাসের 2, C2O4 এর সামনে 5, H প্লাসের সামনে 16, Mn2 প্লাসের সামনে 2, হাইড্রোজেন জলের সামনে 8, কার্বন ডাই অক্সাইডের সামনে 10। আমি একবার অক্সিজেন মিলিয়ে একটু চেক করে নেবো। অক্সিজেন যদি আমি মেলাই, তাহলে এখানে 8টা অক্সিজেন, এখানে আমার 4 5 20টা, মানে 20টা আর 8টা মানে 28টা অক্সিজেন। এখানে আমি দেখতে পাচ্ছি 8টা, আর এখানে 10 দিয়ে 20টা। চল, মিলে গেছে। পরের প্রশ্নের দিকে যাই। বলেছে, আচ্ছা প্রথম এটা 3 নম্বরে প্রথমটা ক্লিয়ার হয়ে গেল। H2 যোগে অক্সিজেনের জারণ সংখ্যা -1 হয় কেন? হাইড্রোজেন অক্সিজেনের থেকে বেশি ইলেকট্রো পজিটিভ, সেই জন্য হাইড্রোজেনেরটা +1 ধরতে হয়। আর যদি +1 ধরি, তাহলে +1 × 2 হয়ে গেল +2, ওদিকে গেলে -2। অক্সিজেন হচ্ছে 2 × x, আমি যতক্ষণ বলছি ততক্ষণই করে দেখি তো। হাইড্রোজেন কত, 2 প্লাস +2 প্লাস অক্সিজেন 2টো আছে, ফলে 2x ধরলাম, কারণ অক্সিজেন এগুলো x ধরে নিয়েছি। ইকুয়াল টু কত বল, 0। তাহলে অক্সিজেন 2x ইকুয়াল টু কত হয়ে গেল, -2। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল বল, -1। গল্প শেষ। এই জন্য অক্সিজেনের ভ্যালুটা -1 হচ্ছে। N3H তুই নিজে করে নিতে পারবি, তোরা যখন 12 এ উঠবি এই N3H এর একটা বিরাট অ্যাপ্লিকেশন দেখবি, মার্ক মাই ওয়ার্ড। চল, নেক্সট আমি দেখতে পাচ্ছি Ag2O H2O2 থেকে 2Ag + H2O + O2 বিক্রিয়াটা জারক পদার্থ কোনটা? খুব ভালো একটা প্রশ্ন, চেনার উপায়টা শিখে নে। জারণ সংখ্যাটা বার কর। Ag2 এর মধ্যে সিলভারের জারণ সংখ্যা কত? সিলভার 2x, সিলভারে যদি আমি x ধরি তো 2টো আছে বলে 2x মাইনাস অক্সিজেনের -2 আছে, গল্প শেষ। ইকুয়াল টু 0। তাহলে 2x এর ভ্যালুটা আছে 2, তাহলে x এর ভ্যালুটা আছে +1। আমি বললাম হ্যাঁ। তার মানে এখানে দাদা সিলভারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি +1 আছে, এখানে সিলভারে আমি দেখতে পাচ্ছি 0 আছে। ওকে, তার মানে ওর বিজারণ ঘটেছে, +1 থেকে 0 হচ্ছে মানে বিজারণ ঘটেছে। তো যার বিজারণ ঘটেছে সেই জারক পদার্থ, গল্প শেষ। তার মানে এই জারক পদার্থ। নেক্সট, এবার দেখতে পাচ্ছি 4এরটা A থেকে F পর্যন্ত যৌগগুলোকে শনাক্ত করতে হবে। আমার A কি রয়েছে ভাই? A আমার দেখতে পাচ্ছি একটা এমন জিনিস যেটা SN2 এর জন্য একদম মাহির আছে, বাট এখানে কি SN2 হবে? এখানে আমি বেস রূপে দেখতে পাচ্ছি CH3 যারা জানিস না, Me মানে হচ্ছে CH3, এটা অ্যাকচুয়ালি লেখা আছে CH3CO-। এই যে বেসটা দেওয়া রয়েছে, এই যে নিউক্লিওফাইলটা দেওয়া রয়েছে, সেটা একটা বিরাট বড় নিউক্লিওফাইল। এবার যদি কেউ কোনো একটা সাবস্ট্রেট যদি বিশাল বাল্কি হয়, যদি তার ব্যাক সাইড কনজেস্টেড থাকে, তাহলে যেমনি SN2 হয় না, তেমনি কোনো একটা বেসও যদি বিরাট মোটাসোটা হয় আমার মতো, সেও গিয়ে SN2 করতে পারবে না ভাই। মেয়েটা পছন্দই যদি না করে, তুই তার সম্পর্ক ভাঙিয়ে পেছন দিক থেকে এটা করবি কি করে? মেয়েটা তোকে পছন্দই করছে না, এখানে এই বেসটাকে এই সাবস্ট্রেটটা পছন্দই করছে না,
ওই জন্য যতই পেছন দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করো, বলো না ভাই আমার বিআর অনেক ভালো, তাহলে এ কি করতে পারে? এবার এসএন টু করতে পারবে না ভাই, ব্যাক সাইড থেকে অ্যাটাক ওর পক্ষে পসিবল নয়। তাহলে ও যেটা করবে সেটা হচ্ছে E2 মেকানিজম। মনে রাখবি সব সময়, এসএন টু যদি কখনো বাল্কিনেসের জন্য না হয়, তখন E2 মেকানিজমের রাস্তা খোলা আছে এই ধরনের সাবস্ট্রেটের ক্ষেত্রে। তাহলে কি আছে বল, CH3 E2 মেকানিজম আমাদের ব্যাচের মধ্যে আমরা শিখিয়েছিলাম। ইউটিউবের মধ্যে সম্ভবত E2 মেকানিজম দেওয়া হয়নি, আমাদের ব্যাচের মধ্যে আমরা E2 E1CB E1 সবই শিখিয়ে দিয়েছিলাম। এখানে খেয়াল করে দেখ CH2Br আছে। এবার তুই খেয়াল কর E2 মেকানিজমের মেন ব্যাপারটা কি হয়। আমি পুরো মেকানিজমটা দেখাচ্ছি না, আমি জাস্ট তোকে মেন ব্যাপার দেখাচ্ছি। এই কার্বন থেকে বিআর বেরিয়ে যায়, এই পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে যায়। ও গিয়ে কি করবে, এই বেসটা গিয়ে হাইড্রোজেনটাকে নিয়ে নেবে এবং হাইড্রোজেনটাকে নেওয়ার সঙ্গে সঙ্গে বন্ডটা শিফট করে বিআরটাকে বার করবে, আলটিমেট দুটো বেরিয়ে যায়। এখান থেকে বিআর বেরোয়, পাশ থেকে হাইড্রোজেন বেরোয়। তাহলে এখান থেকে যেটা ফাইনাল প্রোডাক্ট দাঁড়াবে সেটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, এটা ছাড়া আর কিছু হতেই পারে না। তাহলে এটাই হয়ে যাবে আমার E। নেক্সট আমি দেখতে পাচ্ছি, দেখ ভাই কোলবে তড়িৎ বিশ্লেষণ দিয়ে দিয়েছে। যদি কোলবে দিয়ে দেয় তাহলে তুই একদম শিওর থাক, এখানে দেখ তোকে দিয়ে দিয়েছে CH2 COOK CH2 COOK। তোরা প্রত্যেকে জানিস কোলবেতে কি হয়, CO2 বেরিয়ে চলে যায়, K বেরিয়ে চলে যায়, এই দুটোর মধ্যে বন্ড হয়ে যায়। এই যে হাইড্রোকার্বন পার্টস গুলো আছে এদের মধ্যে বন্ড হয়। এবার এই বন্ড গুলো ব্রেক করছে যখন, এখানে একটা পাই বন্ড চলে আসবে, তার মানে প্রোডাক্ট কি হয়ে গেল বল, CH2 ডাবল বন্ড CH2। নাও ইথিলিন ইজ ইওর প্রোডাক্ট। এই যে CH2 আর এই CH2 এর মাঝে একটা বন্ড আছে, আরেকটা বন্ড চলে আসবে, তাহলে এই হয়ে গেল তোর প্রোডাক্ট। নেক্সট কি আছে দেখি। নেক্সট আছে হচ্ছে আমার এমন একটা রিঅ্যাকশন যেটা আমাদের 12এও থাকবে, CHCl3, মানে তোর ক্লোরোফর্মের মধ্যে সিলভার দিয়ে ট্রিট করতে বলেছে। তোরা প্রত্যেকে জানিস এখানে 6টা সিলভার লাগে, এখানে 2টো বসাতে হয়, বাট যখন তোকে দেবে ওইসব কিছুই দেবে না, তুই খেয়াল রাখিস। তাহলে তোকে কি করতে হবে, এখানে CH আর CH এর মধ্যে একটা ট্রিপল বন্ড চলে আসবে, কারণ 6টা Ag 6টা Cl কে নিয়ে, দেখ 3টে আর 2টো 6টা Cl আছে, 6টা Cl কে নিয়ে 6টা AgCl হয়ে কেটে পড়বে। এবার স্বাভাবিকভাবে এখানে প্রত্যেকটা কার্বন থেকে 3টে করে বন্ড ব্রেক করছে ভাই। তার ফলে এই যে CH রয়েছে আর এই যে CH রয়েছে, এদের মাঝে একটা সিগমা 2টো পাই, সুতরাং অ্যাসিটিলিন চলে আসবে। এই CH আর CH ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে যাবে, গল্প শেষ। তাহলে এটাই হয়ে গেল আমার C। এটা আমি কি দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখিস এই যে কোয়েশ্চেন গুলো সিলেক্ট করতে আমার টাইম কেন লেগেছে, বিকজ কোয়েশ্চেন গুলো রায়ান মার্টিনের বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। সব সেট তো করা পসিবল না, তবে প্রত্যেকটা সেট থেকে ভ্যালু কোয়েশ্চেন গুলোকে তুলে আনা তো পসিবল। আমি পাগলের মতো সব সেট করেই যাবো ভাই, অত সময় কোথায়। এবার সব সেট করতে গিয়ে সমস্যাটা কি হবে, তুই ধর প্রথম 4টে 5টা 10টা সেট ধর তুই করে নিবি, সেট তো আরো বেশি আছে, 17টার মতো সেট আছে। ধর ভ্যালু কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন গুলো যেগুলো আছে, ভ্যালু ইনভেস্টিং কোয়েশ্চেন যেগুলো, সেগুলো তো লাস্টের দিকে আছে। তুই কি করি তখন? ওর থেকে এটা ভালো না যে বিভিন্ন বই থেকে চুনিন্দা কোয়েশ্চেন গুলোকে নিয়ে এসে, যেগুলো একদম টপ লেভেল কোয়েশ্চেন, যেগুলো থেকে অনেক কিছু শেখা যায়, সেইগুলোকে নিয়ে এসে করিয়ে দেওয়া। পুরোটা সেট তৈরি করেছি, দেখ আমি কিন্তু তোকে বুঝতেই দিচ্ছি না যেগুলো পরপর নয়। আমি হয়তো এই সেট থেকে 4 নম্বর কোয়েশ্চেনটা তুলেছি, তো পরেরটা থেকে 5টা, ওই সেট থেকে হয়তো 3-এর দাগের 1 তুলেছি, তো ওই সেট থেকে 3-এর দাগের 2 তুলেছি, এইভাবে করেছি। নাও রেট মাই মেকানিজম। নাও দেখো এই যে জিনিসটা রয়েছে, এইটা আমি দেখতে পাচ্ছি একটা CH3 CO রয়েছে, CD2 রয়েছে, আচ্ছা এখানে একটা D, এখানে একটা D রয়েছে। এবার এখানে আমি দেখতে পাচ্ছি CO রয়েছে, এখানে CH3। এটা খুব চুনিন্দা একটা কোশ্চেনের মধ্যে পড়ে, ভালো কোশ্চেনের মধ্যে পড়ে, বাট ক্লাস 12 এ দেয় এটা। এটা 11-এর কোশ্চেন সচরাচর দেয় না। এবং টু বি ভেরি অনেস্ট, এটার অ্যাপ্রোচটা কিন্তু দুরকম ভাবে হতে পারে। C2H5MgI, এটা থেকে একটা সিমেট্রিক কার্বনিল মলিকিউল। হ্যাঁ, তোরা জানিস এখানটায় গ্রিগনার্ডের মধ্যে এর মাথায় ডেল মাইনাস থাকে, এর মাথায় ডেল প্লাস থাকে। তাহলে এই মাইনাসটা গিয়ে যে কোনো একটা কার্বনিলের মধ্যে অ্যাটাক করতে পারে, অ্যাটাক করে এটাকে খুলে দিয়ে OH করে দিতে পারে। কিন্তু এখানে তো তোকে ওই অ্যাপ্রোচ দেবে না, তোকে অ্যাপ্রোচ দেবে না। এটা কিন্তু দুরকম ভাবেই হতে পারে, এই একটা প্রোডাক্ট হতে পারে। দেখ খেয়াল করে দেখ, CH3 COH, এখানটায় C2H5 জুড়ে যেতে পারে, এখানটায় CD2 হয়ে যেতে পারে, এখানে দেখ এটা অপরিবর্তিত থেকে যাবে COCH। এইটা একটা প্রোডাক্ট হতে পারে, বাট এইটা তোকে তো এখানে মনে হয় চাইবে না। তোদের 11-এর রেসপেক্টে তোকে অ্যাসিড বেসের মাধ্যমে দিতে পারে। দেখ আমি তোকে বলছি, তোকে যেটা দিতে পারে, তোকে যেটা মানে যেটা ফিলোসফিতে ওরা কোশ্চেনটা দিয়েছে আমার মনে হচ্ছে, কারণ দুটো ভাবেই তুই করতে পারিস। তোকে যে ফিলোসফিতে দিয়েছে আমার মনে হয়, যেহেতু এখানে দুখানা কার্বনিল দিয়ে দিয়েছে না,
আমার মনে হচ্ছে ওরা যেটা বলতে চেয়েছে, কার্বনিল থাকার জন্য, কার্বনিল কি করে, কার্বনিল ইলেকট্রন ডেন্সিটিকে টানে। এবার যদি কেউ ইলেকট্রন ডেন্সিটিকে টানে, তার মানে ধর এখান থেকে একটা ডি কে কেউ নিয়ে নিল, তাহলে হয়ে যাবে কি মাইনাস চার্জ চলে আসবে। এই মাইনাস চার্জটাকে দুটো দিক থেকে দুটো কার্বনিল টানতে থাকবে, ফলে নেগেটিভ চার্জটা ছড়িয়ে পড়বে, নেগেটিভ চার্জটা ডিসপার্সড হবে, ডিলোকালাইজ হবে। কারণ তুই চিন্তা করে দেখ না, কেউ যদি এসে এই মাইনাস চার্জটা যদি এসে একটা ডি কে নিয়ে বেরিয়ে যায়, তাহলে ডি প্লাস হয়ে বেরোবে সেটা। এবার যদি ডি প্লাস হয়ে বেরোয়, তাহলে কার্বনের উপর একটা মাইনাস চার্জ চলে আসবে, যেমনি করে একটা অ্যাসিডিক হাইড্রোজেনকে কেউ নিয়ে চলে যায়। এগুলো যদি তুই না বুঝতে পারিস, আমার এই কথাগুলো যদি তোর মাথার উপর থেকে বেরো, তার মানে তুই কেমিস্ট্রি শিখিসনি ভাই। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তুই কেমিস্ট্রি শিখিসনি। এবং আমি এইটুকু প্রাইডলি বলতে পারি, একদম প্রাউড নিয়ে বলতে পারি ভাই, যে যদি আমাদের ব্যাচের মধ্যে কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করে থাকে, সে এগুলো ঝটকা মেরে করছে, গ্যারেন্টি। অন্তত সেই প্রত্যেকটা টার্মকে একদম খুব ভালো করে শিখতে পেরেছে। তাহলে এখানটায় নেগেটিভ চার্জ চলে আসবে, কারণ এই C2, আমি আরেকবার পুরোটা দেখাচ্ছি। এখান দিয়ে কি হলো, এখান দিয়ে একটা ডি, এখান দিয়ে একটা ডি ছিল, এই যে জিনিসটা রয়েছে, এ এসে এই ডিটাকে ক্যাপচার করে নিয়ে বেরিয়ে চলে গেল। যখনই ক্যাপচার করে নিয়ে বেরোলো, তাহলে এ ডি প্লাস হয়ে বেরোবে। তো যদি ডি প্লাস হয়ে বেরোয়, তাহলে CH3 সি ডাবল বন্ড ও সি ডি, এখানে একটা মাইনাস হয়ে গেছে, এখানটায় সি ডাবল বন্ড ও আছে, এখানে CH3 আছে, তাই তো হয়েছে রে ভাই। তাহলে এই নেগেটিভ চার্জটা দুটো কার্বনিল দিয়ে ভীষণভাবে স্টেবল, কিন্তু আলটিমেট প্রোডাক্টটা কি হয়ে গেল তখন বলতো, C2H5D হয়ে গেল। এইটা হলো তার মেন প্রোডাক্ট। আর যদি তুই আগের বারের মতো করে করিস, তাহলে এইটা হলো তো মেন প্রোডাক্ট। দুবারে কিন্তু দুই রকম। আমার মনে হয় তোকে এইটাই চেয়েছে। C2H5D, দেখ C2H5 আছে, D প্লাস নিয়ে চলে গেল, তো C2H5D ইজ ইয়োর প্রোডাক্ট, এটাই হবে তোর ডি। ঠিক আছে, চল নেক্সট আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা আমি আর নিশ্চয়ই করে দেখাবো না, এইটা আমি আর নিশ্চয়ই করে দেখাবো না। এইটা আমি আমার ওই টপ 25 কোশ্চেন্স অফ হাইড্রোকার্বনস এর মধ্যে প্রথমেই শিখিয়ে দিয়েছি, যে কেমনি করে জল যোজন বিক্রিয়া করতে হয়। জল যোজন বিক্রিয়া তোদের পরীক্ষার জন্য ম্যাসিভলি ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষাতে আসবেই আসবে। তার জন্য দেখবি আমি আমার চ্যানেলের মধ্যে পরপর হাইড্রোকার্বনের কয়েকটা ইম্পর্টেন্ট রিয়াকশন শর্টস এর মাধ্যমে দিয়েছি, সেখানেও আমি জল যোজন বিক্রিয়াটা আরেকবার শিখিয়ে দিয়েছি। তবে আমি বলবো, যারা এই ভিডিওটা শেষ করছিস, শেষ করার পরে আমার ওই 25 কোশ্চেনের সেটটা দেখ। হাইড্রোকার্বন আর অর্গানিক থেকে 25টা টপ কোশ্চেন আমি ওখানে করিয়েছি, এবং সেখানে তোরা প্রথমেই এইটা দুখানা অ্যাপ্রোচ পেয়ে যাবি, ভালো করে দেখে নে। এটাও দেখবি আমি ওখানে করিয়ে দিয়েছি, ওই জন্য আর রিপিটেড আমি করাচ্ছি না। তোকে দুখানা ওয়াকার পদ্ধতি আমি শিখিয়ে দিয়েছিলাম। আমি তোকে বলেছিলাম যদি এইটা থাকে, তাহলে সেখান থেকে প্রোডাক্ট হয়ে যাবে অ্যাসিটালডিহাইড CH3CHO। আরেকটা ক্ষেত্রে আমি শিখিয়েছিলাম, সেটা তোরা ওই ভিডিওটার মধ্যে পেয়ে যাচ্ছিস। নেক্সট, একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো, এটাও আমি আর এখানে করাবো না, তার কারণ এগুলো সব আমি ওই টপ 25 কোশ্চেনের মধ্যে শিখিয়ে দিয়েছি। আমি তাও তোকে একটু হিন্ট দিচ্ছি। বিউট 1 আইন যদি আমি তোকে বলি, তাহলে CH3 CH2, কথা প্রথমে বলি আঁকতে কি করে, অনেকে আঁকতেই পারে না। বিউট মানে 1 2 3 4 হলো 4টে কার্বন। তোকে যদি আমি বলি 1 আইন মানে এইখানে ট্রিপল বন্ড আছে, তাহলে বাকি সবেতে তুই হাইড্রোজেন অ্যাজ ইট ইজ বসিয়ে দে, তাহলে CH3 CH2, এখানে কিছু হবে না, এখানে একটা CH, তাহলে এই হয়ে গেল তোর বিউট 1 আইন। বিউট 2 আইন কি হবে, নিশ্চয়ই তুই এবার নিচে আঁকতে পারবি। CH, এখানে CH আর থাকবে না, C ট্রিপল বন্ড C CH3, দেখ তো হলো কিনা। এখানটায় 2 আর 3 নম্বর কার্বনের মাঝে চলে আসবে, জন্য 2 আইন হয়ে গেল। তাহলে এরও চারটে ব্যালেন্সে স্যাটিসফাইড, ওদেরও চারটে করে স্যাটিসফাইড। তোকে বলেছি একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করতে। তোকে আমি বলেছিলাম আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখে নে এই ক্লাসটার পরে। যখনই অ্যালকাইনে সেপারেশন দেবে, অ্যালকাইন শনাক্তকরণ করতে দেবে, একটাই রিয়েজেন্ট ইউজ করবি, চাইলে দুটো ইউজ করতে পারিস। কিউপ্রাস ক্লোরাইড Cu2Cl2 অ্যামোনিয়া কাল অবশ্যই NH4OH। যখনই তুই এটাকে ট্রিট করবি, এখানে একটা অ্যাসিডিক হাইড্রোজেন দেখতে পাচ্ছিস, কর্নারে হাইড্রোজেন দেখতে পাচ্ছিস, তাহলে সঙ্গে সঙ্গে এই প্রোডাক্টটা হয়ে যাবে CH3 CH2 C ট্রিপল বন্ড CCU। শেষ শেষ শেষ। বিউট 1 আইন ছিল, বিউট 1 আইন। দেখ CH3 CH2 C ট্রিপল বন্ড CCU একদম। এবং এইটা একটা লাল বর্ণের অদক্ষেপ, রেডিশ কালারের একটা অদক্ষেপ, রেডিশ ব্রাউন, কিন্তু এখানে কোনো রকম অদক্ষেপ হবে না এটা দিয়ে দিলে, কারণ এখানে কোনো কর্নারে কোনো হাইড্রোজেন নেই। তুই বলি দাদা এই হাইড্রোজেন, আরে না, ট্রিপল বন্ডেড কার্বনের সঙ্গে অ্যাটাচড হাইড্রোজেন, তবেই সেটা অ্যাসিডিক হাইড্রোজেন। কারণ এটা বেরিয়ে গেলে যে মাইনাস চার্জটা, সেটা ট্রিপল বন্ডেড সিস্টেম মানে sp3 কার্বন দিয়ে স্টেবিলাইজ হবে, যেটাও আমি ওই ভিডিওগুলোর মধ্যে শিখিয়েছি। এবং হাইড্রোকার্বনের একটা PYQ ভিডিও দেখবি দেওয়া আছে 2015 থেকে 24, যা যা প্রশ্ন এসেছে সব করানো আছে। আচ্ছা, এইবারে কি আছে আমি দেখতে পাচ্ছি, প্রথমেরটা তোকে দিয়ে দিয়েছে ফেনল থেকে বেনজিন। তো ফেনল আছে, ফেনলকে আমি যদি জিঙ্ক ডাস্ট দিয়ে ট্রিট করি, জিঙ্ক চূর্ণ
দিয়ে যদি একটু হিট করে দিই তাহলে এখান থেকে বেনজিন চলে আসে ভাই, ঠিক আছে। নেক্সট আমি দেখতে পাচ্ছি বেনজিন থেকে বেনজালডিহাইড, আচ্ছা গ্যাটারম্যান কোচ, এখানে দিতে হবে তোকে সিও, HCl, অনার্দ্র AlCl3 এবং Cu2Cl2, এই তুই পুরোটা দিয়ে দিলি। যখনই দিয়ে দিবি তুই দেখতে পাবি এখান থেকে মেকানিজমটা তোকে শিখতে হবে না, তুই জাস্ট একটু দেখে নে, এখান থেকে বেনজালডিহাইড তৈরি হয়ে যাবে। গ্যাটারম্যান কোচ রিঅ্যাকশন, খুব ফেমাস একটা রিঅ্যাকশন। নেক্সট কি আছে বল? নেক্সট আছে তোকে বেনজিনের উপরে তুই দেখতে পাচ্ছিস একটা COC6H5 গ্রুপ অ্যাড করতে বলেছে, তোর মনের মধ্যে কিন্তু ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনের গল্প চলে এসেছে, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনের গল্প চলে এসেছে। যদি COCH3 অ্যাড করতে দিত তাও ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, যদি COC6H5 অ্যাড করতে দাও তাও ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। কি হয়ে যাবে বল? বেনজিনকে তোকে ট্রিট করতে হবে C6H5COCl দিয়ে, এটাকে বেনজয়েল ক্লোরাইড বলা হয়, যেমনি ওটাকে অ্যাসাইল ক্লোরাইড বলা হতো, এবং এখানে অনার্দ্র LCl3 দিয়ে তোকে ট্রিট করে দিতে হবে অ্যানহাইড্রাস। যখনই তুই ট্রিট করবি সঙ্গে সঙ্গে এখানে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন হবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, COC6H5 এখানে ঢুকে পড়বে, গল্প শেষ। নেক্সট আমি দেখতে পাচ্ছি কি আছে, ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে, এটা 12 এর রিঅ্যাকশন দিয়ে দিয়েছে, 11 এর দেওয়াটা ঠিক হয়নি। দেখ N2+Cl- মানে এটা অ্যাকচুয়ালি ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে। এই N2+Cl- যেটা রয়েছে, ডায়াজো কেন বলা হয়? কারণ দুটো নাইট্রোজেন আছে, ওই জন্য ডায়াজো কথাটা বলা হয়, ডায়াজোনিয়াম ক্লোরাইড। এইটাকে তোকে দিয়ে দিতে হয় H3PO2, যখনই দিয়ে দেয় এখান থেকে বেনজিন চলে আসে। এই ডায়াজোনিয়ামের প্রচুর রিঅ্যাকশন ক্লাস 12 এ উঠে শেখাবো, ঠিক আছে, এখন নেই 11 এ। তাহলে এই হয়ে গেল প্রত্যেকটা। আমি আশা করব প্রত্যেকটা 3 মার্কসের কোশ্চেন তোদের এখানে ডান হয়ে গেছে। এইবারে চল আমরা একটু 2 মার্কসের কোশ্চেন গুলোকে করে নিই। দেখি তাহলে এবার একটু উপরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে তোর প্রথম প্রশ্ন। আমি দেখতে পাচ্ছি এখানে বলেছে কোন তাপমাত্রায় নিম্নোক্ত বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আমি দেখবি থার্মোডাইনামিক্স এর ওয়ান শটের মধ্যে এই জিনিসটা বারবার করে বলে দিয়েছিলাম যে যদি এমনি কোনো কোশ্চেন থাকে, যদি এমনি স্বতঃস্ফূর্ততার কোনো বিষয় থাকে এবং তোকে বলে কোন তাপমাত্রায় ঘটবে কথাটা, তুই তো জানিস স্বতঃস্ফূর্ত হতে গেলে ΔG <0 হতে পারে। তুই যদি আমাদের একটুখানি যদি ক্যালকুলেশন করে দেখিস, তুই যদি দেখিস এরকম ভাবে ΔG = ΔH - T ΔS আছে, তার মানে ΔG যদি <0 হতে হয় তো এই পুরোটাও <0 হতে হবে, তাহলে ΔH - T ΔS এর ভ্যালুটা <0 হতে হবে। তার মানে আমি বলতে পারি যে ΔH এর ভ্যালুটা T ΔS হতে হবে, কারণ T ΔS দেখ এইটা তো সমান চিহ্নের মতো কাজ করে, তো T ΔS মাইনাস ছিল তো এইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে টেম্পারেচার গ্রেটার দেন ΔH/ΔS হতে হবে। তুই বল হ্যাঁ, এটাই তো ব্যাপার। এবং তোকে আমরা শর্টকাট শিখিয়েছিলাম, আমাদের ব্যাচের মধ্যে এগুলো আমরা খুব ডিটেলে এক্সপ্লেন করেছিলাম এবং অনেকটা সময় ধরে বলেছিলাম, বাট পরীক্ষার জন্য যেটা লাগে সেটা তোকে আমি ওই ওয়ান শটের মধ্যে শিখিয়েছিলাম যে যদি তুই কখনো দেখিস ΔH এর ভ্যালুটা >0 আছে, ΔS এর ভ্যালুটাও >0 আছে, যেখানে এখানে তুই দেখতে পাচ্ছিস ΔH টাও পজিটিভ, ΔS টাও পজিটিভ, তখন মনে রাখবি টেম্পারেচার গ্রেটার দেন ΔH/ΔS পুরোটা স্বতঃস্ফূর্ত হবে। আর যদি তুই দেখিস ΔH এর ভ্যালুটা <0, ΔS এর ভ্যালুটাও <0, তখন তুই খেয়াল রাখবি, মানে দুটোই নেগেটিভ, তখন তুই খেয়াল রাখবি টেম্পারেচার >ΔH/ΔS পুরোটা স্বতঃস্ফূর্ত হবে। আর যদি তোকে বলে সাম্যাবস্থায় কখন যাবে, তখন টেম্পারেচার = ΔH/ΔS যাবে। তাহলে এখানে অঙ্কটা আমাকে নিশ্চয়ই করতে হবে না, ΔH/ΔS করবি এবং তার থেকে বেশি তাপমাত্রায়, কারণ যেহেতু দুটোই পজিটিভ, তার টেম্পারেচার গ্রেটার দেন ΔH/ΔS এ স্বতঃস্ফূর্ত হবে। স্থির চাপে 2 মোল গ্যাসের উষ্ণতা 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে বৃদ্ধি করা হয়েছে। তার মানে আমি দেখব প্রাথমিক টেম্পারেচার, যেহেতু আচ্ছা প্রথমে একটু দেখি কি চেয়েছে, এনথালপির পরিবর্তন চেয়েছে, অ্যাজ ইট ইজ হয় তোকে আন্তঃশক্তি চাইতো নাহলে এনথালপি চাইতো, এই ধরনের প্রবলেম এইভাবেই হয়। যদি এটা তোর অভিজ্ঞতার সাথে সাথে আসবে, তুই হয়তো এত তোদেরকে কম সময় দেওয়া হচ্ছে, খুব অন্যায় করা হচ্ছে, টু বি ভেরি অনেস্ট, এইভাবে কি শেখা যায় রে? এটা কি সত্যি শেখার উপায়? আমার তো মনে হচ্ছে না এইভাবে কোনো ছেলে বা মেয়ে কি শিখতে পারে আদৌ। নাম্বার তুলতে পারবে না, শিখতে পারা তো দূরের কথা ভাই। সেমিস্টারে ভাঙছে 6 মাসের বদলে 4 মাস দিচ্ছে, 4 মাস হতে না হতে পরীক্ষা চলে আসছে, তো শিখবেটা কখন, ইমপ্লিমেন্ট করবে কখন, ভাববে কখন, বুঝবে কখন? কি বলবো আর। দেখ তোকে বলেছে এনথালপির পরিবর্তন ΔH বার করতে, তো ΔH এর ভ্যালুটা কি হয়ে যাবে বল, NCP বার, CP বার মানে CPM, T2 - T1, তাই তো হয় রে পাগলা। এবার তুই খেয়াল কর, তোকে n এর ভ্যালুটা কি দিয়ে দিয়েছে, n এর ভ্যালুটা তোকে দিয়ে দিয়েছে 2 মোল, CPM যেটা আছে মানে সিপি বার, তার ভ্যালুটা দিয়ে দিয়েছে 75 এবং জুলে দিয়েছে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স হয়েছে। আচ্ছা T2 - T1, T2 এর ভ্যালুটা তোকে দিয়ে দিয়েছে। আচ্ছা আমি তো একটা কথা বলি শোন, এখানে তো তোকে পার্থক্যটা বার করতে হবে।
তুই দেখ এখানে তোকে সেলসিয়াস দিয়েছে, তুই অন্যায় এখন তোকে তুই বলবি দাদা আমার সাথে অন্যায় হয়েছে, কারণ কেলভিন আমাকে ভ্যালু লিখতে হবে, আমাকে আবার বার করতে হবে ভ্যালুটা। খেয়াল রাখ, তোকে হয়তো তুই যদি ইন্ডিভিজুয়াল ভ্যালু বার করিস T2 ও T1, তাহলে তোকে যোগ করে করে 273 দিয়ে যোগ করে করে কেলভিনে যেতে হবে। বাট যদি তুই পার্থক্য বার করিস, তাহলে সেলসিয়াস স্কেলে পার্থক্য যা হয় কেলভিন স্কেলেও তো পার্থক্য তাই হয়। তাহলে 30 ডিগ্রি আছে 60 ডিগ্রি আছে, তোদের মধ্যে পার্থক্য কত? 30 ডিগ্রির পার্থক্য। ওই 30 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য মানেই তো 30 কেলভিনের পার্থক্য। তার মানে T2 মাইনাস T1 এর ভ্যালুটা তো 30ই হবে। তাই তো রে, গ্যাসের আচরণে পড়েছিলি তো। তাহলে 2 এর 75 আর এর কত বল 30। তাহলে এই পুরোটা যখন তুই বার করলি, তোর এখানে মোল আছে, আমি এটা লিখি মোল, জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স ইনটু কেলভিন। তাহলে এই মোল দিয়ে মোল ইনভার্স কাটলো, কেলভিন কেলভিন কাটলো, তাহলে এই পুরো যে ভ্যালুটা 75 2 150, 150 আর 3 মানে হচ্ছে 3 15 45, দুটো শূন্য, ইফ আই এম নট রং। আমি একবার চেক করি, কারণ আমি হচ্ছে ক্যালকুলেটর এরার ছেলে, বুঝতে পারলি তো। তোদেরকে ক্যালকুলেটর এখন দিচ্ছে না, আমাদের কিন্তু ক্যালকুলেটর দিত। 2 গুণ 75 গুণ 30, একদম। আমি আরেকবার চেক করি, 2 গুণ 75 গুণ 30, ঠিক আছে? আমি নিজেকেও বিশ্বাস করি না। তাহলে এই হচ্ছে জুল। তাহলে ডেল এইচ এর ভ্যালু আমি পেয়ে গেলাম, আর তো কিছু নেই। হ্যাঁ, এটাই বার করতে বলে চ। বলছে নিম্নোক্ত আয়নগুলি সেট থেকে সর্বাধিক সুস্থ। ওরে সর্বনাশ করে, যে কি কোশ্চেন নিয়ে এসছি রে! এটা তো বেশিরভাগ ছেলে মেয়ে ভুল করবে, বেশিরভাগ ছেলে মেয়ে ভুল করবে, আমার গ্যারেন্টি এটা। কেন বলতো? প্রথমটা ভুল করবে, দ্বিতীয়টা ঠিক করে দেবে অনেকে। CH3 প্লাস আছে, CH2Br প্লাস আছে, CHBr2 প্লাস আছে, CBr3 প্লাস আছে। তুই খেয়াল করে দেখ, তোরা ভাববি হয়তো দাদা এখানে তো বিআর এর মাইনাস আই এফেক্ট থাকবে, তবে খেয়াল রাখিস ভাই, বিআর এর ক্ষেত্রে মাইনাস আই এফেক্ট যতটা না পাওয়ারফুল, তার ইলেকট্রন ডোনেটিং এফেক্টটা যেখানে ডোনেট করার সুযোগ আছে, বিআর এর কাছে তো লোন পেয়ার রয়েছে রে। হ্যালোজেন মাত্রই তো তার কাছে তিনটে তিনটে করে লোন পেয়ার থাকে। এই লোন পেয়ার গুলো আসলে এটাকে প্লাসেম এফেক্ট বলে, বাট তুই কিছুক্ষণের জন্য ভাবতে পারিস এটা থ্রু রেজোন্যান্সের মাধ্যমে ডোনেট করছে। রেজোন্যান্সের মাধ্যমে ও তো ইলেকট্রনস গুলোকে ডোনেট করতে পারে। তো যখনই ডোনেট করে দেখতে পাচ্ছে পাশে একটা sp2 কার্বন বসে আছে, যে একদম ফ্রি, যে ওপেন, যাকে লোন পেয়ার দেওয়া যায়, সে কেন দেবে না? তাহলে বিআর এখানে খুব সুন্দর ইলেকট্রন দাতা হিসেবে কাজ করবে। সে তার গোপন গোপন প্লাসেম এফেক্ট কাজে লাগাবে। গোপন প্লাসার পুরোপুরি বলা যায় না, তবে হ্যাঁ, গোপন ইলেকট্রন দানকারী প্লাস প্লাস এফেক্ট কাজে লাগাবে, রেজোন্যান্স এফেক্ট কাজে লাগাবে, এবং তার ফলে সেই ইলেকট্রন ডোনেটিং স্পিসিস রূপে কাজ করবে। এবার যত বিআর বেশি তত ইলেকট্রন ডোনেশন বেশি, যত বিআর বেশি তত ইলেকট্রন ডোনেশন বেশি, তত স্টেবিলিটি বেশি, মানে সব থেকে স্টেবল, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, গল্প শেষ। এবার আমি দেখতে পাচ্ছি মাইনাসের ক্ষেত্রে যখন হবে তখন কিন্তু আবার মাইনাস আই এফেক্টের প্রাধান্য থাকবে। খেয়াল করে দেখিস, তাহলে এটা CH3 মাইনাস আছে, এখানে CH2 আছে, এখানে Cl আছে মাইনাস আছে, এখানে CH আছে, এখানে Cl2 রয়েছে, এখানে মাইনাস আছে, এখানে আমি দেখতে পাচ্ছি CCl3 আছে। প্রশ্নটা কিন্তু মারাত্মক প্রশ্ন আছে, মাইনাস আছে। এখানে Cl এর কি এফেক্ট কাজে লাগবে বল? মাইনাস আই এফেক্ট কাজে লাগবে, মাইনাস আই এফেক্ট কাজে লাগবে। তো যত মাইনাস আই বেশি তত ছড়াচ্ছে বেশি, যত টানছে বেশি। নেগেটিভ চার্জকে যত টানবে তত স্টেবল, যত ছড়াবে তত স্টেবল। মাইনাস আই মানে নেগেটিভ চার্জকে টানছে, গল্প শেষ। এবার তুই আমাকে একটা কথা বল, খুব ভালো করে মন দিয়ে বলবি কিন্তু। আমি যদি তোকে বলি যে কোনো একটা প্লাসকে স্টেবিলাইজ করার অর্থ কি, হয় তোর কাছে প্লাস আই এফেক্ট থাকতে হবে ইলেকট্রন ডোনেটিং, নাহলে হাইপার কনজুগেশন থাকতে হবে ইলেকট্রন ডোনেটিং, নাহলে প্লাস আর এফেক্ট থাকতে হবে ইলেকট্রন ডোনেটিং। মাইনাসকে স্টেবিলাইজ করার উপায় কি? তোর কাছে রেজোন্যান্স থাকতে হবে, যেটাকে মাইনাস আর আমরা বলবো, মানে ইলেকট্রনটাকে টানছে। তোর কাছে মাইনাস আই এফেক্ট থাকতে হবে, মানে ইলেকট্রনটাকে টানছে। এইগুলোই কিন্তু তোর নেগেটিভ চার্জকে স্টেবিলাইজ করার উপায়। তাই এখানে তুই অ্যান্সার পেয়ে গেছিস, বাট খেয়াল রাখে, আচ্ছা যদি তোকে বলে মুক্তমূলককে স্টেবিলিটি দেওয়ার উপায় কি, যেটা পজিটিভ চার্জকে দেওয়ার ওটাই মুক্তমূলককে দেওয়ার, মনে থাকবে। তাহলে এখানে দেখ, মাইনাস আই এফেক্ট মানেই টানছে, তো যত বেশি টানবে, যত বেশি ছড়াবে, যত বেশি ডিলোকালাইজ করবে, তত বেশি স্টেবল। তাহলে এখানে তিনটে মাইনাস আই, তাহলে এটা সব থেকে বেশি স্টেবল, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, ঠিক আছে? ওকে, বলেছে নিম্নোক্ত রেজোন্যান্স গঠনগুলির মধ্যে কোনটা বেশি সুস্থিত। খেয়াল করে দেখ ভাই, সবসময় মনে রাখবি নন পোলার রেজোন্যান্স, যেটার মধ্যে অক্টেট সবকটার ফিল আপ, চারটে 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 বন্ড,
অক্সিজেনের দুটো বন্ড, হ্যাঁ অক্টেট সবকটার ফিল আপ, মানে সবকটার চারিদিকে 8টা করে ইলেকট্রন আছে। সেই নন পোলার রেজোনেন্সের স্থায়িত্ব সর্বদা ডাইপোলারের থেকে বেশি হয়। ঠিক আছে, নেক্সট বলছে, আচ্ছা এটা 2 নম্বর প্রশ্ন ছিল, হ্যাঁ 2 ছিল। বলছে যে একটা অ্যালকিনের ওজোনোলিসিস বিক্রিয়ায় প্রোপানন, আচ্ছা এটা এক করে লিখি, অ্যালকিনটির গঠন লিখতে বলেছে, ওকে রেট্রোসিনথেসিস করতে দিয়েছে। প্রোপানন, প্রোপানন মানে কি, CH3 C ডাবল বন্ড CH3 এইটা প্লাস ইথেন ডাইঅ্যাল, আচ্ছা মানে দুটো কার্বন আছে আর প্রত্যেকটার মধ্যে অ্যালডিহাইড রয়েছে, ওকে ইথেন ডাইঅ্যাল। এই পদার্থটার নাম কি রে, গ্লাইঅক্সাল তো। নেক্সট ইথানল, ইথানল মানে এইটা CH3CH হয়েছে। এটা পাওয়া যায়। অ্যালকিনটির গঠন সংকেত তোকে লিখতে বলেছে, রেট্রোসিনথেসিস করে দে। এটাও শিখিয়েছিলাম টপ 25 কোয়েশ্চেনে, বুঝতে পারছিস? মাত্র 25টা কোয়েশ্চেন দিয়েছিলাম, কিন্তু বেশিরভাগ কনসেপ্ট ওখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখ তাহলে অ্যালকিনটা কি হয়ে যাবে, CH3 হোল টুয়াইস C ডাবল বন্ড C, দেখ এই অক্সিজেন অক্সিজেন গেল, কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড হয়ে যাবে। তো কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড আমি লিখে দিয়েছি, এখানে CH আছে তো আমি CH লিখি, সিঙ্গেল বন্ড আমি আবার একটা CH লিখি, এখানে আমি কার্বন কার্বনের ডাবল বন্ড দিই, এখানে আমি দিয়ে দিই H, এখানে আমি দিয়ে দিই CH, গল্প শেষ। এই হচ্ছে তো পুরো সিস্টেম, এটাই হচ্ছে সেই অ্যালকিনটা, আশা করবো ক্লিয়ার। এখানে আমি দেখতে পাচ্ছি একটা মার্কোনিকভ এডিশন আছে, এটা অ্যান্টি মার্কোনিকভ এডিশন আছে। HBr দিয়ে যেখানে পারঅক্সাইড দিয়েছে সেটাই অ্যান্টি মার্কোনিকভ, যদি এখানে HCl পারঅক্সাইড দিত সেটাও কিন্তু অ্যান্টি মার্কোনিকভ হতো না। অ্যান্টি মার্কোনিকভের জন্য অবশ্যই HBr দরকার, নাহলে লাস্ট স্টেপ গুলো কাজই করে না। আর মার্কোনিকভ এডিশনটা ওই কার্বোক্যাটায়নের মাধ্যমে প্রসিড করে, কিন্তু অ্যান্টি মার্কোনিকভটা মুক্তমূলকের মাধ্যমে প্রসিড করে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এখানে, এক মিনিট দাঁড়িয়ে যা, এবং এই সময় দাঁড়ান আমি যত চেক করে নিই ক্যামেরাটা ঠিক আছে কিনা। চলো হয়েছে, ক্যামেরাও ঠিক আছে, আওয়াজটা চলে গেল। এবার একটু দেখা যাক, HBr রয়েছে। HBr যদি থাকে, যদি মার্কোনিকভ হয়, এটা তো শুধুমাত্র মার্কোনিকভ, তার মানে কি, এই জগতে হায় সেই বেশি চায় আছে চার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আমি কিন্তু শর্টস এর মাধ্যমে এগুলো সব শিখিয়ে দিয়েছি, আমার চ্যানেলে দেখবি আমি 10টা না 8টা মতো শর্টস আপলোড করেছি, খেয়াল করে দেখ। তাহলে যেদিকে হাইড্রোজেন আছে এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুড়ি ভুড়ি, তাহলে এদিকে দেখ কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, আমি দেখবো কোন কার্বনে হাইড্রোজেন বেশি আছে। এই কার্বনটার সঙ্গে আমি দেখতে পাচ্ছি দুটো হাইড্রোজেন কানেক্টেড, এই কার্বনটার সঙ্গে আমি দেখতে পাচ্ছি একটাই মাত্র হাইড্রোজেন কানেক্টেড। তুই বলি দাদা এই তো আরে পাগলা, এটা তো পাশের কার্বনটার হাইড্রোজেন, এখানে একটা এখানে দুটো, তাহলে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে আরো হাইড্রোজেন পাঠা, যেখানে হাইড্রোজেন কম সেখানে বিআর পাঠা। তাহলে এই জগতে হাই সেই বেশি চায় আছে যার হাইড্রোজেন ভুরি ভুরি, তাহলে সে আবারও হাইড্রোজেন পাবে, তাহলে CH3 অবশ্যই পাই বন্ড ব্রেক করে দুটো সিগমা হবে, CHBr CH3। নাও দিস ইজ দ্য প্রোডাক্ট। এখানে কি হবে, ঠিক উল্টোটা হবে, প্রোডাক্ট নিচে লেখো কমেন্ট সেকশনে। স্ট্যাগার্ড আর ইক্লিপস কনফার্মেশন আঁকতে বলেছে ভাই পরেরটা, কোন কনফর্মারটি বেশি স্থায়ী, এটা কিন্তু আমি করিয়ে দিয়েছিলাম ওই টপ 25 কোশ্চেন এবং PYQ তে, এটা আর এখানে দেখাচ্ছি না, 1 নাম্বার দিয়েছে ওটা ওখান থেকে একটু দেখে নিস। নেক্সট, ডিটারজেন্ট কিভাবে জল দূষণ ঘটায়। ডিটারজেন্টের মধ্যে ফসফেট জাতীয় পদার্থ থাকে, জানিস তো? ফসফেট জাতীয় পদার্থগুলো কি হয় না, ওগুলো জলের মধ্যে গেলে প্রচুর পরিমাণে শ্যাওলা ফেওলা বেড়ে যায়, আর শ্যাওলাদের জন্য ভালো খাবার ওটা। যখনই শ্যাওলা ফেওলা সব বেড়ে গেল, ইউট্রোফিকেশন নাম হয়ে গেল ওইটা। এবার সমস্যাটা কি হয় না, যখনই শ্যাওলা বেড়ে যায় ওদের বেঁচে থাকার জন্য প্রচুর অক্সিজেন লাগে, তার ফলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে একটা কথা চলে আসে। এবার যখনই ওরা জল থেকে সব অক্সিজেন গুলোকে টেনে নিচ্ছে, তার ফলে জলজ প্রাণীগুলো ক্ষতি হয়ে যাচ্ছে, জলের মধ্যে শৈবাল প্রচুর জন্মে যাচ্ছে, ইউট্রোফিকেশন হচ্ছে, অ্যালগাল ব্লুম হচ্ছে, জল দূষণ ঘটাচ্ছে, জলের প্রাণীরা মরে যাচ্ছে অক্সিজেনের অভাবে। ওজন গহ্বর সৃষ্টিতে সিএফসির ভূমিকা কি। সিএফসি জাতীয় যে যৌগগুলো, ক্লোরোফ্লুরোকার্বন, ধর আমি বললাম একটা CFCl3 আছে, এটা বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে CFCl2 এবং একটা সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে। এই যে CFCl2 আর ক্লোরিনটা তৈরি হলো, এই ক্লোরিনটা চলে যায় ওজনের মধ্যে, এই ওজনের সঙ্গে সক্রিয় ক্লোরিনটার বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়ে এখান থেকে একটা অক্সিজেন টেনে নেয়, তাহলে একটা অক্সিজেন পরমাণু অবশ্যই, তাহলে যেটা হয়ে যায় ClO তৈরি হয়, প্লাস যেহেতু একটা অক্সিজেন টেনে নিয়েছে এখানে, তাহলে তো O2 পড়ে রয়েছে, তাহলে O2 তৈরি হয়ে যায়। তো এই যে জিনিসটা তৈরি হলো, তুই তো নাচছিস দাদা O2 হয়েছে, O2 হয়েছে, আরে চিন্তা করে দেখ ওজনটা ভেঙে গেছে,
হ্যাঁ, ওজনটা ভেঙে গেছে ভাই, ওজন গহ্বর নষ্ট করছে ও যতই অক্সিজেন তৈরি করুক। এটা তৈরি হচ্ছে ক্লোরিন মনোঅক্সাইড। মনোঅক্সাইড কেন? কারণ অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, ওই জন্য অক্সাইড টার্মটা আমাকে ইউজ করতে হলো। এই যে ক্লোরিন মনোঅক্সাইডটা তৈরি হলো, এটা আরো ভয়ানক। এটা কি আবার ওজনের সঙ্গে রিয়াক্ট করবে, তাহলে O3 প্লাস ClO যখনই রিয়াক্ট করছে এই সিএলটা আলাদা হয়ে যাচ্ছে, আবার সক্রিয় ক্লোরিন ডেভেলপ করলো। আর এই O3 আর O একসাথে মিলে দুটো O2 তৈরি করছে। তার মানে একবার যদি সক্রিয় ক্লোরিন তৈরি হয়, ও নিজে তো ওজনের ধ্বংস করবেই, যেটা তৈরি করবে সেটাও আবার কি ওজনের ধ্বংস করবে। মানে একটার পর ডাবল ধামাকা, ডবল ইঞ্জিন। আবার খেয়াল করে দেখ, এই যে বিয়োজনটা ঘটালো তারপরে আবারও রিজেনারেট হবে, মানে আবার ডবল ইঞ্জিন করতে যাবে। ঠিক আছে, হয়েছে। এবার আমি নেক্সট দেখতে পাচ্ছি কি, আচ্ছা 4-এর পর এখানেই 5 আছে। বায়ুমণ্ডলের লেড দূষণের অন্যতম কারণ কি হয় না, আগেকার দিনে পেট্রোলের মধ্যে একটা পদার্থ মেশানো হতো, যে পদার্থটাকে, যার নামটা আমি ভুলে যাচ্ছি, একটা লেডের পদার্থ, আমি নিচে কমেন্ট সেকশনের মধ্যে পিন করে দেবো দরকার হলে, বা বলে দেবো। ওই লেডের পদার্থটা মেশানো হতো। তো মেশানোর ফলে কি হয় না, ওখান থেকে যখন কম্বাসন হতো বিষয়টা, তখন লেড অক্সাইড তৈরি হতো, লেডের একটা যৌগ তৈরি হতো, এবং সেই যৌগটা বায়ুমণ্ডলের মধ্যে মিশে যেত। যখনই লেডের যৌগগুলো বায়ুমণ্ডলের মধ্যে মিশতো, পেট্রোলের সঙ্গে তো লেড মেশানো হতো, তো সেই জন্য লেড গুলো পুরে বায়ুমণ্ডলের মধ্যে মিশতো এবং লেডের দূষণ ঘটতো। ঠিক আছে, প্যান কি? প্যান হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এটা একটা গৌণ বায়ু দূষক। মেনলি ওই আলোক রাসায়নিক ধোঁয়াশা ফোঁয়াশার মধ্যে থাকে, চোখ ফোক জ্বালা করে। মেনলি এটা গৌণ বায়ু দূষক ভাই। ব্লু বেবি সিনড্রোম, এটা কি হয়, ওই রক্তের মধ্যে নাইট্রেট জাতীয় পদার্থগুলো মিশে যায়। এগুলো তোরা বই থেকে একটু পড়িস ভাই, বায়োলজি জিনিসপত্র। নাইট্রেট জাতীয় পদার্থগুলো জলের সঙ্গে বাচ্চাদের শরীরের মধ্যে চলে গেলে হিমোগ্লোবিনের সঙ্গে মিশে গিয়ে একটা পদার্থ তৈরি করে, যার ফলে শরীরের মধ্যে রক্তাল্পতা দেখতে পাওয়া যায়, রক্ত শূন্যতা টাইপের হয়ে যায় এবং শরীরটা নীল টাইপের হয়ে যায়। একবার বই থেকে পড়ে নেবে প্রত্যেকে একবার। ঠিক আছে, নেক্সট। আর হয়ে গেছে ভাই, আমাদের প্রত্যেকটা 3 মার্কসও কমপ্লিট, প্রত্যেকটা 2 মার্কসও কমপ্লিট। এবার আমরা একটু 5 মার্কসের দিকে যাই। চল দেখি তাহলে, এবার একটু নিচের দিকে যাওয়া যাক। 5 এই যে 5 নম্বরের প্রথম প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এখানটায়। ওকে, 5x2 আছে, দুখানা প্রশ্ন করতে হবে। নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়ার ক্ষেত্রে স্থির চাপে বিক্রিয়া তাপ ডেলিজ এবং ডেলিউ এর মধ্যে সম্পর্ক, এটা ওয়ান শটের মধ্যে করিয়ে দিয়েছি। স্থির উষ্ণতায় 1 মোল গ্যাসের মুক্ত সম্প্রসারণে সংগঠিত করা হয়েছে। ডাব্লিউ কিউ ডেলিউ আর ডেলিজ এর মান বলতে বলেছে, কোনটা পজিটিভ কোনটা জিরো কোনটা নেগেটিভ। ওয়ান শটটা পুরো দেখবি, যারা ব্যাচের মধ্যে আছে তারা ওয়ান শট না দেখে এক্ষুনি নিচে কমেন্ট কর তাড়াতাড়ি করে। নেক্সট বলছে, আদর্শ কেলাস অপেক্ষা বাস্তব কেলাসের এন্ট্রপির মান কম না বেশি? অবশ্যই এন্ট্রপির মানটা বেশি হবে, তার কারণ যারা বাস্তব কেলাস হয় তাদের মধ্যে কিছু ত্রুটি দেখতে পাওয়া যায়, আর যখনই ত্রুটি থাকবে তখনই এন্ট্রপির মান বেশি হবে। তোরা তো কেলাসের ত্রুটি পড়েছিস। এবার দেখ, নেক্সট আমি অথবার প্রশ্ন দেখতে পাচ্ছি, বলেছে 2 মোল একটা এক পারমাণবিক গ্যাসকে, আচ্ছা এক পারমাণবিক গ্যাস বলে দিয়েছে মানে নিশ্চয়ই সিপি বা সিপির কনসেপ্ট থাকবে। এক পারমাণবিক গ্যাসকে 1 এটিএম স্থির চাপের বিরুদ্ধে 20 লিটার থেকে 60 লিটারে প্রসারিত করা হলো। যারা আমাদের ব্যাচের মধ্যে আছিস বা যারা ওয়ান শটটা দেখে নিয়েছিস অন্তত, তারা জানিস 1 এটিএম স্থির চাপ যখনই আমাকে বলে দেবে এটা অপরাবর্ত প্রসেস হয়ে যাবে। আর অপরাবর্ত প্রসেসের ক্ষেত্রে যদি আমাকে কেউ ডাব্লিউ বার করতে বলে, তাহলে ডাব্লিউ রিভার্সেবল এর ভ্যালু বেরোবে -P2 V2 -V1। যারা যারা দেখিস নি এখনো ভিডিওগুলো, কি করছিস ভাই? P2 মানেই তোর এক্সটার্নাল প্রেসার, তাহলে হয়ে গেল -1 এটিএম। 1 এটিএম স্থির চাপ বলে দিয়েছে তো, হ্যাঁ 20 লিটার থেকে 60 লিটারে প্রসারিত করা হয়েছে। তার মানে অন্তিম 60 প্রাথমিক 20 হয়েছে, 60 - 20 বাইরে হয়ে গেল তোর লিটার। তাহলে এই যে তোর পুরোটা বেরোলো 20, 60 - 20 মানে হচ্ছে 40, আর এখানটা একটা মাইনাস ছিল, তাহলে -40 লিটার এটিএম বেরিয়ে গেছে। এবার তোকে এটা জুল এককে বার করতে জন্য করার জন্য দেখ একটা জিনিস দিয়ে দিয়েছে, 1 লিটার এটিএম মানে 101.3 জুল। তাহলে তুই এটাকে সিম্পল 101.3 দিয়ে গুণ করে দে। তাহলে যখনই তুই গুণ করবি, এখানে আমি দেখতে পাচ্ছি 40 × 101.3 গুণ করলেই পেয়ে যাবো হচ্ছে 4052, তাহলে -4052 জুল এখানে আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি দেখতে পাচ্ছি আর আমাকে কি কি দিয়ে দিয়েছে, ডাব্লিউ বের করে নিয়েছি, কিউ বার করতে বলেছে। ভাই কিউ 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 তো ডিরেক্ট বার করতে পারবো না, ডেলিউ বার করি। ডেলিউটাকে যদি বার করতে চাই, আমি ডাব্লিউটা মুছে দিই, হ্যাঁ ডেলিউটাকে যদি বার, এই দাদা রেজাল্টটা তো লাগবে 4052, তাহলে ডাব্লিউর ভ্যালুটা হচ্ছে -4052 জুল হয়েছে। এবার আমি একটুখানি দেখি ডেলিউ এর ভ্যালুটা কি রয়েছে, খেয়াল করবে প্রত্যেকে। আমি জানি ডেলিউ এর ভ্যালু যদি এক পারমাণবিক গ্যাসের তোকে ভ্যালুর মাধ্যমে বার করতে দেয়, তো ডেলিউ বার করার দুটো ফর্মুলা আছে ভাই, কিউ প্লাস ডাব্লিউ একটা ফার্স্ট ল এর মাধ্যমে বার করা যায়,
আমরা কিউটা তো জানি না, ডাব্লু জানি, তার ফলে কিউ তো উইথাউট এনি কিছু বার করা যাবে না। আরেকটা হচ্ছে এন সিবি বার T2 মাইনাস T1 করে বার করা যায়। এখানে আমি সিবি বারের ভ্যালুটা খুব সহজে পেয়ে যাব, সেটা হচ্ছে 3/2R। এটা তোরা নিশ্চয়ই জানিস, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিবি বারের ভ্যালু 3/2R হয়। T2 আর T1 টা কোত্থেকে পাবো এটা তো বলে দেয়নি, তাহলে তোকে একটুখানি আদর্শ গ্যাস লাগাতে হবে, কারণ আদর্শ গ্যাস তোকে জানিয়ে দিয়েছে এখানে। তোরা জানিস যেহেতু এখানে 1 atm স্থির চাপ বলে দিয়েছে, সেই কারণে প্রেসারটা ধ্রুবক আছে। আমি যদি তোকে বলি পিভি ইকুয়াল টু এনআরটি এর ফর্মুলা দিয়ে এটা হয়ে যাবে। তোকে দেখ 2 মোল বলে দিয়েছে, তো এন এর ভ্যালু তুই জানিস, তুই আর এর ভ্যালু তো স্বাভাবিক তুই জানবি, আর টি এর মানটাও তুই জানিস, তোকে তো ওটাই বার করতে হবে। তাহলে আমি প্রথমটার ক্ষেত্রে PV1 ইকুয়াল টু nRT1 করে দিই একদম। তাহলে এখান থেকে আমি যদি T1 বার করতে চাই, তাহলে P এর মান তুই জানিস, P এর মান 1 atm, তাহলে P জানি। V1 এর ভ্যালুটা জানি, V1 এর ভ্যালু হচ্ছে 20 লিটার, তাহলে এখানে 20 লিটার বসিয়ে দিতে পারবো। আমি এখানে ভ্যালুগুলো একটু বসিয়ে দিই। 1 atm 20 লিটার ডিভাইডেড বাই এন, আর আর এর ভ্যালু বসাতে হবে। এন এর ভ্যালু হচ্ছে তো 2 মোল। এবার তুই বলবি দাদা আর এর মান কি বসে পারে, ওপরে এটিএম আছে, লিটার আছে, আবার কি দেখছিস ভাই? এইটুকু বুদ্ধি তো থাকা উচিত ভাই। 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স বসাবি, কারণ ওগুলোকে তোকে কাটতে হবে তো। নে এটা পুরোটা করে দিলে তুই T1 এর মান পেয়ে যাবি, যেটার ক্যালকুলেশন স্বাভাবিক, তোকে পরীক্ষাতে করতে হবে না। T2 এর মানটাও তুই একই রকম ভাবে পাবি। তোকে কি করতে হবে বল, PV2 ডিভাইডেড বাই এনআর করে দিতে হবে। তাহলে তুই এখান থেকে T2 এর ভ্যালুটা পেয়ে যাবি। তারপরে এই করতে তুই T1 আর T2 বসিয়ে দিবি, এখানে সিবি বারের জায়গার মধ্যে 3/2R বসিয়ে দিবি। এই আরটা কিন্তু তুই, এই আর এর যদি তোকে ভ্যালু বসাতে বলতাম, তাহলে কিন্তু তুই 8.314 বসাতিস জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, কারণ তোকে ডেলিউ এর মানটা জুল এককে বার করতে হবে। একদম ক্লিয়ার? তখন কিন্তু আমি এটা বসাবো যদি আমি জুল এককে বার করতে চাইতাম। ক্যালোরিতে বার করতে চাইলে 1.987 বসাতিস, আর কে বার করতে চাইলে ইনটু 10⁻7 করে বসাতিস, যেটাতে বার করতে চাইবি। এখানে আমি দেখতে পাচ্ছি লিটার এটিএম কাটতে হবে, সেই জন্য আমি এটাতে বসালাম। তাহলে এখান থেকে তুই ডেলিউ এর মানটাও পেয়ে যাচ্ছিস। এইবার ডেলিউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ আছে, তাহলে সঙ্গে সঙ্গে তুই এর মধ্যে পুরোটা বসিয়ে দে। তুই ডাব্লুর মান জানিস, তুই ডেলিউ এখান থেকে পাচ্ছিস, তো সেখান থেকে তুই কিউ পেয়ে যাবি। এবং দেখ তোকে বলে দিয়েছে স্থির চাপের বিরুদ্ধে করতে হবে, তো যখনই তোকে স্থির চাপ বলে দিয়েছে ভাই, আবার কিসের দেরি তোর? তুই তো জানিস স্থির চাপে কিউপি ইকুয়াল টু ডেল এইচ হয়, তার মানে কিউ এর যে ভ্যালুটা বেরোবে সেটাই ডেল এইচ এর ভ্যালু। তার মানে তো ডাব্লিউ বেরিয়ে গেল, কিউ বেরিয়ে গেল, ডেল ইউ বেরিয়ে গেল, ডেল এইচ বেরিয়ে গেল, খুব সহজ। নেক্সট তোকে বলে দিয়েছে C2H4 এর হাইড্রেশন এনথালপি, এটা তো প্রিভিয়াস ইয়ার্স এর অঙ্ক, আমাদের ব্যাচে আমি সেদিনই করালাম এটাকে। C2H4 এর হাইড্রেশন এনথালপি, C2H6 এর দহন এনথালপি, আর হাইড্রোজেনের দহন এনথালপি যথাক্রমে এগুলো খেয়াল করে দেখবি প্রত্যেকে। C2H4 এর হাইড্রেশন এনথালপি, C2H4 এটা অ্যাকচুয়ালি হাইড্রেশন না বলে হাইড্রোজেনেশন বলাটা উচিত ছিল একদম। H2 দিয়ে ট্রিট কর, যখন করছি এটা হয়ে যাবে C2H6। এইটার যে এনথালপিটা রয়েছে সেটা কত বলে দিয়েছে, ডেল H1 মাইনাস 32 কিলোজুল পার মোল হয়েছে। আচ্ছা আমি একটু দেখবো এটা ফিট হচ্ছে কিনা, একবার একটু দেখে নিতে দাঁড়া। মানে উপরে কেটে গেলে খুব চাপের ব্যাপার। না না না, একদম ফিট হচ্ছে চারিদিকে সব দিকে। এবার একটু দেখি C2H6 এর দহন এনথালপি। C2H6 যেটা বলে দিয়েছে গ্যাস, দহন মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যদি করি, সবসময় জানিস তোরা হাইড্রোকার্বনের দহন মানে দুটো জিনিস, কার্বন ডাই অক্সাইড আর জল। তাহলে কার্বন ডাই অক্সাইড প্লাস H2, খেয়াল করে দেখ ব্যালেন্স করবো, দাঁড়া একটু পরে ব্যালেন্স করবো। C2H6 আছে, কার্বন ডাই অক্সাইড, জল আছে, মানে হাইড্রোজেন 6টা, তাহলে হাইড্রোজেন 3 আর 2 6টা হলো। কার্বন দুটো, অক্সিজেন 4টে, অক্সিজেন এখানে 4টে আর এখানে 3টে, 7টা। তার মানে এখানে আমাকে বসিয়ে দিতে হবে 7/2 হয়ে গেছে। চলো এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডেল H2 এর ভ্যালু মাইনাস 1562 কিলোজুল পার মোল হয়েছে। নেক্সট আমি দেখবো C2, আচ্ছা আর কিছু নেই, H2 দহন এনথালপি। H2 দহন এনথালপি মানে H2 প্লাস O2। এখানে আমি ব্যাচের মধ্যে সেদিনে করাতে গিয়ে একটা কথা বলেছিলাম, সেটা আমি বলছি। H2 তৈরি হবে তো। এবার খেয়াল করে দেখ, তুই কি এটা করতে পারিস, সামনে একটা 2 বসাতে পারিস, এখানে একটা 2 বসাতে পারিস, তারপরে ব্যালেন্সটা হয়ে যাবে। বাট এইটা করলে তোর একটা সমস্যা আছে। সমস্যাটা কি, তোকে বলেছে C2H4 এর দহন এনথালপি নির্ণয় করো। তুই খেয়াল করে দেখ
তোর তো আলটিমেট ইকুয়েশনটা হচ্ছে C2H4। দেখ এই তিনটে তোকে দিয়ে দিয়েছে, দিয়ে তোকে বলেছে এইটার মাধ্যমে C2H4 এর দহন এনথালপি গণনা করো। তাহলে C2H4 যেটা রয়েছে সেটার সাথে তুই অক্সিজেনের বিক্রিয়া করাবি দহনের সময়। যখন দহন করবি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে, তাই তো রে ভাই। এবার তুই খেয়াল কর, তোকে এইটার আলটিমেট ডেলিজটা বার করতে বলেছে। তোর এখানে 2 আছে, তুই এখানে 2 বসা। হাইড্রোজেন 4 আছে, তার ফলে এখানে তুই 2 বসা। অক্সিজেন তুই দেখতে পাচ্ছিস এখানে 2 আর এখানটা 4, মানে টোটাল 6টা। তার ফলে এখানটা তোর হয়ে যাবে 3টে। যদি তুই এটাকেই রাখিস তাহলে তোর একটা ছোট্ট সমস্যা আছে। তুই যখন এই অক্সিজেন গুলোকে যোগ করবি তোর কিন্তু এখানটায় 3 আসছে না, তার ফলে তোকে আবার কিছু কেরামতি এখানে করতে হবে। তো সেই জন্য ভাই তোকে যেহেতু আলটিমেটলি 3টে ইকুয়েশন দিয়ে এইটাকেই আনতে হবে এবং এখানে অক্সিজেন যেহেতু 3 আছে, সেই জন্য তোকে একটু বুদ্ধি করে নিতে হবে যে এইটা এখানে গোটা 1 আছে, এখানে সাথে 2 আছে। আমি কি কোনোভাবে এখানে 3 আনতে পারছি? কোনোভাবে 3 সাথে 2 -1 বা +1 কোনোভাবে কি 3 আসছে? আসছে না। সুতরাং আমাকে এই ব্যালেন্সটা এরকম ভাবে করলে হবে না, সবসময় এর ব্যালেন্সটা আমাকে ভগ্নাংশ দিয়েই করতে হবে। তাহলে এই ভগ্নাংশটাই আমি এখানে করব, খেয়াল করবে প্রত্যেকে। আমি এর ব্যালেন্সটাতে এখানটাতে 2 বসাবো না ভাই, এখানটাতে 2 বসাবো না। আমি কি করব, আমি অক্সিজেনের সামনে ইচ্ছা করে ভগ্নাংশ রাখবো। হাইড্রোজেন হাইড্রোজেন ঠিক আছে, অক্সিজেন একটা আছে, তার ফলে আমি এখানে জাস্ট একটা হাফ বসিয়ে দিই। এবার তুই খেয়াল করে দেখ, 7-এর 2 আছে, এখানে হাফ আছে, কি করলে 3 আসে রে? কারণ তোকে তো 3 আনতে হবে আলটিমেট। কি করলে 3 আসে রে? তুই 7-এর 2 কে -হাফ করে দে, তাহলেই তোর ওরা দেখ 6-এর নিচে 2 চলে এলো। তার মানে তুই বুঝতে পারছিস এই দুটো ইকুয়েশন তোকে মাইনাস করতে হবে, তবেই তো 7-এর 2 -1-এর 2 তোর 3 চলে আসবে। এই হচ্ছে তোর নলেজ। এটা কিন্তু তোকে পরীক্ষার হলেই বসে করতে হতো যদি এটা তোকে না দেখাতাম এখানে। আশা করতে পারি বুঝতে পারছিস। এইবার আমি জাস্ট দেখবো 3টে ইকুয়েশনকে পরপর পরপর লেখা আছে। ΔH3 -286 কিলোজুল পার মোল। এবার আমাকে কি করতে হবে যাতে আমার এই ইকুয়েশনটা বেরিয়ে যায়। C2H4 আছে, তার মানে C2H4 এদিকে আছে। আমি এখানে ব্যালেন্সটা একটু করি, দাঁড়া। দুটো দুটো হাইড্রোজেন 4টে, দুটো আর ব্যালেন্স করার দরকার নেই। C2H4 এখানে 1 মোল আছে, এখানেও C2H4 1 মোল আছে, তার মানে এইটাকে তো আমাকে প্রথমেই নিতে হবে। হলো। অক্সিজেন 3টে আছে, আচ্ছা এখানে একটু দেখি। C2H6 আছে, C2H6 এখান থেকে কেটে যাবে, এখানে কোনো C2H6 নেই। ওকে, হাইড্রোজেন আছে, এখানে জল আছে। এক কাজ করতে হবে, তাহলে আমি বুঝতে পেরেছি এবার কি করতে হবে। তোরাও নিশ্চয়ই হেসের সূত্র পড়েছিস, যারা করিসনি তারা আমার ওই ভিডিওটা থেকে ওয়ান শটটা থেকে দেখতে পারিস, যারা ব্যাচের মধ্যে আছে তাদের তো হয়েই গেছে। এখানে আমি দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইডের জল আছে, ডান দিকে কার্বন ডাই অক্সাইডের জল আছে। C2H6 এখানে আছে, বাট এখান থেকে এটা কেটে যাবে, তার মানে আমাকে এই দুটো ইকুয়েশনকে যোগ করতে হবে। যখনই যোগ করব C2H4 এখানে থাকবে, C2H6 কাটবে, এই হাইড্রোজেনটা বসবে, এই দুটো ইকুয়েশন থাকবে। হলো। আচ্ছা হাইড্রোজেনটাকে কাটতে হবে, তার মানে এই হাইড্রোজেনটা থেকে মাইনাস করতে হবে, তার মানে এই দুটো ইকুয়েশনকে আমি প্রথমে যোগ করব। যেই মাত্র আমি যোগ করলাম C2H6 প্রথমে কেটে গেল, কার্বন ডাই অক্সাইডের জল অ্যাজ ইট ইজ চলে এসছে। দেখ দুটো আছে, এখানে 3টে আছে, চলে এসছে। C2H4 ও চলে এসছে। হাইড্রোজেনটাকে আমাকে তাড়াতে হবে, তো কি করে তাড়াবো? না, এটা বিয়োগ করবো, এই দুটো যোগফল থেকে এটাকে বিয়োগ করব। হাইড্রোজেন হাইড্রোজেন কেটে যাবে, 7-এর 2 -1-এর 2 করে চলে আসবে। এখানে একটা জল আছে, 3টে থেকে একটা বাদ চলে যাবে, যেটা আমাদের লাগবে দুটো সেটা চলে আসবে। তার মানে কি করতে হবে? 1 + 2 করতে হবে, -3 করতে হবে, তাই তো? 1 + 2 -3 করে পাই। এটা কিন্তু একটু কঠিন অঙ্ক, এমনিতে হেসের অঙ্ক কিন্তু একটু সোজা হয়, এটা কিন্তু একটু চাপের অ্যাজ কম্পেয়ার টু বাকি। তাহলে এই দুটোকে যোগ কর, C2H4 প্লাস H2। যারা এতদিন ধরে আমার কাছে কেমিস্ট্রি পড়লি তারা নিশ্চয়ই একটা বিরাট কনফিডেন্সের সাথে এই ভিডিওটা শেষ করছিস, কারণ তুই বুঝতে পেরে গেছিস তোকে যা করানো হয়েছে প্রত্যেকটা কনসেপ্ট তার মধ্যেই আছে। C2H6, হ্যাঁ অবশ্যই যারা পড়াশোনা করেছে, +7/2O2 হয়েছে। আমি একদম শুরুতে বলেছিলাম, ক্লাস একদম যখন ক্যাটালিস্ট ব্যাচ আমি শুরু করছি, আমি বলেছিলাম যা করাবো চোখ কান বন্ধ করে করতে থাক, তুই ওর মধ্যে থেকেই সব কনসেপ্ট পাবি। আর তাই মিলেছে, আমি তো তোকে বলেছি। নেক্সট ইয়ার যে 12-এর ব্যাচটা শুরু হবে সেটা কিন্তু আর ক্যাটালিস্ট নাম থাকবে না, ওটার নাম হবে ধামাকা এলিট। ঠিক আছে? এখন 3টে ব্যাচ, 10-এর ব্যাচটার নাম ধামাকা, 11-এর ব্যাচটার নাম ধামাকা প্রো, আর 12-এর ব্যাচটার নাম ধামাকা এলিট। 3টেই ব্যাচ হবে। খেয়াল করে দেখ, এই যে অক্সিজেন আছে থাকলো, ওকে। এখানে এবার কি করব, এখানে +7/2O2 আছে। এবার আমি এই দুটোকে বিয়োগ করি, -H2 -12O2 হয়েছে। এবার এই পুরোটা তো বাঁ দিকেরটা হলো, এবার ডান দিকেরটা করি। C2H6
প্লাস 2CO2 3H2O, স্টেট গুলো লিখতে থাকবি, হ্যাঁ, 3H2O মাইনাস করে দে H2O। এই তোর হলো, এই হচ্ছে তোর পুরো ইকুয়েশন। পুরো ইকুয়েশন থেকে আমি দেখতে পাচ্ছি H2 কাটলো যেমনি প্ল্যান ছিল, এখানে আমি দেখতে পাচ্ছি C2H6 কাটলো যেমনি প্ল্যান ছিল, একটা দিয়ে একটা উড়ে গেল, তাহলে আলটিমেট পড়ে থাকলো কি C2H4 গ্যাসিয়াস প্লাস 7/2 মাইনাস হাফ মানে 3O2, যেমনি প্ল্যান ছিল ওরকম ভাবেই পড়ে থাকলো 2CO2, প্ল্যান মাফিক পড়ে থাকলো 2H2O। প্ল্যান মাফিক পুরো জিনিসটা করে আমরা ওপরের সমীকরণটা পেয়ে গেছি। ঠিক আছে, তার মানে আমাকে যদি গোটা ডেলিজটাকে বার করতে হয় আমি কি করব, ডেলিজ 1 প্লাস ডেলিজ 2 করব, দুটোকে যোগ করেছি, সেখান থেকে ডেলিজ 3টাকে বিয়োগ করে দেবো। তোরা এটা নিজেরা করতেই পারবি, জাস্ট দুটোকে যোগ করবি, দুটোকে যোগ করে 3 নম্বরটা থেকে বাদ দিবি, শেষ। নেক্সট, ফেনল আম্লিক কিন্তু ইথানল প্রসম কেন? খুব সোজা একটা প্রশ্ন। তুই যদি দেখিস ফেনল যেটা রয়েছে, ফেনল তুই যদি একটু ফেনলকে বিয়োজিত করে দিস বা H প্লাসটাকে যদি তুই দূর করিস, কারণ আম্লিকতা দেখাতে বলেছে, তখন এখান থেকে আমি দেখতে পাবো অ্যাসিডিক হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার পরে ফেনক্সাইড আয়ন পড়ে থাকে, আর এই ফেনক্সাইড আয়ন রেজোনেন্সের মাধ্যমে তার নেগেটিভ চার্জটাকে বেঞ্জিন রিংয়ের মধ্যে ছড়িয়ে দিতে পারে, রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হয়, রেজোনেন্সের মাধ্যমে নেগেটিভ চার্জ ছড়িয়ে যাচ্ছে বলে এই যে কনজুগেট বেসটা তৈরি হয়েছে সেটা মারাত্মক লেভেলে স্টেবল, একদম ক্লিয়ার। আর যদি কনজুগেট বেস মারাত্মক স্টেবল হয় তাহলে তার করেসপন্ডিং অ্যাসিড তো প্রচুর আম্লিক হবেই রে ভাই। এই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ, আমি বারবার আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে বলি 11-12 এর খেলাটা একটু আলাদা, এখানে টিচার ভিত্তিক পড়াশোনা হয় ভাই। তুই যে টিচারের কাছে পড়িস তার ল্যাঙ্গুয়েজই তোকে কেমিস্ট্রি শেখাবে, তুই অন্যজনের কাছ থেকে যখন পড়তে যাবি তোর ল্যাঙ্গুয়েজ একটু সমস্যা হতে পারে, কিন্তু আমি তোকে দাবি করে বলতে পারি আমি একদম বেসিক থেকে তোকে শেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এখন যদি তুই রেজোনেন্সই না জানিস তাহলে তোকে আমি 11 আর 10 দিন বাকি তোকে কি করাবো? 12 এই ভুলগুলো করিস না ভাই, প্রথম থেকে কনসেপচুয়ালি পড়াশোনা কর। আর যদি তুই ধামাকা এলিটে ভর্তি হতে চাস তাহলে আমাদের নিচে দেখবি একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, আপাতত ওখানে জয়েন কর। আমি প্রচুর ছেলে মেয়ে যারা বলেছে আমাদেরকে তারা আমি ধামাকা এলিটের অ্যাডমিশনের জন্য আমি এখন ভর্তি তো নিচ্ছি না, এখন তোকে ওই গ্রুপটার মধ্যে জয়েন থাকতে হবে, যখন ধামাকা এলিট ঘোষণা হবে 6289360364 এটাই আমার নাম্বার, এটাই তুই হোয়াটসঅ্যাপের মধ্যেও পেয়ে যাবি। তোকে এখানে পুরো ব্যাচের আমার অ্যানাউন্সমেন্ট ভিডিও দেবো ইউটিউবে, যদিও তুই এই নাম্বারটার মধ্যে যোগাযোগ করবি হোয়াটসঅ্যাপে, তোকে এখান থেকেই অ্যাডমিশন করিয়ে নেওয়া হবে। অবশ্যই নেক্সট সেশনটা অ্যাপের মাধ্যমে হবে, অ্যাপ থেকেই করবি, ইনস্ট্রাকশন সব আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ফেনল কেন আম্লিক। আচ্ছা, ইথানল কেন প্রসম? ইথানলের ক্ষেত্রে দেখ C2H5OH আছে, তোকে এখান থেকে যদি C2H5O মাইনাসও তুই নিয়ে চলে আসি, এটার মধ্যে কি এমন স্টেবিলিটি দেখতে হয়? কিছুই তো নেই, উল্টে এখানে প্লাস আই এফেক্ট আছে যেটা আবার একে আনস্টেবল করে তুলছে, নেগেটিভ চার্জকে আবার ইলেকট্রন দিচ্ছে, তো কোনো স্টেবিলিটি পাবে না, উল্টো আনস্টেবল। তার ফলে এর আম্লিকতাটা কিন্তু অনেকটা কম, এবং এতটাই কম যেটা প্রায় প্রায় প্রসম। ঠিক আছে, টার্ট বিউটাইল ক্লোরাইড SN2 বিক্রিয়া অংশগ্রহণ করে না কেন? মারাত্মক সোজা প্রশ্ন। টারশিয়ারি বিউটাইল মানে হচ্ছে এই গ্রুপটা CH3 CCl, এবং তুই দেখতে পাচ্ছিস এইটার মধ্যে এই পেছন দিকে 3টে বড় বড় মিথাইল গ্রুপ, যেটা একটা মারাত্মক স্টেরিক ইন্টারঅ্যাকশন তৈরি করেছে, স্টেরিক হিন্ড্রান্স তৈরি করেছে। তার ফলে কোনো নিউক্লিওফাইল পেছন দিক থেকে এসে কার্বনটার মধ্যে অ্যাটাকই করতে পারবে না, এবং ডিউ টু দি স্টেরিক হিন্ড্রান্স টার্ট বিউটাইল ক্লোরাইড SN2 বিক্রিয়া অংশগ্রহণ করে না, রাদার এটা SN1 রিঅ্যাকশন অংশগ্রহণ করে। যারা SN1 SN2 জানিস না, নিচে আমাদের ব্যাচের ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, দেখেন। রেজোন্যান্স শক্তি মানে কি? দেখবি রেজোন্যান্সের মাধ্যমে তোর অনেকগুলো গঠন পাস, অনেকগুলো ক্যানোনিক্যালস পাস, তার মধ্যে যেটা সর্বাধিক স্থায়ী মানে একদম মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল, তার সঙ্গে ওই ক্যানোনিক্যালস গুলোর রেজোন্যান্স হাইব্রিডের এনার্জির পার্থক্যটাকে আমরা রেজোন্যান্স এনার্জি বলি। যেমনি বেঞ্জিনের ক্ষেত্রে বিভিন্ন ক্যানোনিক্যালস থাকতে পারে, যেমন আমি তোকে দেখাই, এই আছে, এটা এখানে যেতে পারে, তার ফলে এইটা এখানে আসতে পারে, আলটিমেটলি কি হয়ে গেল বল, এইটা এখানে যদি যায়, এইটা এখানে গেল, এইটা এখানটা নেগেটিভ চার্জ হয়ে গেল, এই এলো, আবার এটা এখানে গেল, এটা এখানটায় গেল, এরকম ভাবে ক্যানোনিক্যালস গুলো তৈরি হতে থাকবে। এই যে ক্যানোনিক্যালস গুলোর মধ্যে যেটা সবচেয়ে স্টেবল, সেটার সঙ্গে বেঞ্জিনের যে রেজোন্যান্স হাইব্রিড, এইটা এর শক্তির এনার্জির পার্থক্যটাকে আমরা রেজোন্যান্স এনার্জি বলি। প্রদত্ত যৌগগুলির আইইউপিএসি নাম তোকে লিখতে হবে। প্রথমটার আইইউপিএসি নাম কিন্তু আমাদের এই 25টা সেকশনের মধ্যে করিয়ে দেওয়া আছে। দুখানা যদি কিটোন থাকে কিভাবে নাম লিখতে হয় ওখান থেকে তুই দেখতে পাচ্ছিস। এইটা দেখে দিই, এটা হয়তো করানো নেই, বাট এটা ভীষণ সোজা, খেয়াল করে দেখ। এই যে স্ট্রাকচারটা আমি দিয়েছি CH, মানে আমি দিইনি, বইয়ের মধ্যে দিয়েছে, CH3CCl2 CH2COOH। তোরা এইভাবে একটু বলে দিস যে এরকম মিক্সড কোয়েশ্চেন সেট কিন্তু
এফেক্টিভ আমার মনে হয় অ্যাজ কম্পেয়ার টু একটা নর্মাল পেপার ধরে করানো। খেয়াল করে দেখ কতগুলো কার্বন, 1 2 3 4, অবশ্যই ফাংশনাল গ্রুপের দিক থেকে ফাংশনাল গ্রুপের কার্বনটাকে ধরে নাম্বারিং শুরু হবে। 3 নম্বর পজিশনে আমি দেখতে পাচ্ছি দুখানা ক্লোরিন আছে, তার ফলে 3,3, তোরা বাংলাতে বেশিরভাগ জন পরীক্ষা দিবি এই জন্য আমি বাংলাতেই লিখছি, ডাইক্লোরো মিথিল প্রোবিউট মানে বিউটানোইক অ্যাসিড, বিউটান প্লাস উইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। অবশ্যই প্রথমে প্রতিস্থাপক গুলোর নাম লিখে দিতে হবে। এইটা দেখবি আমি আমার ওই 25টা কোশ্চেনের মধ্যে শিখিয়েছি, যদি এটা মারাত্মক ইম্পর্টেন্ট, একটু জাস্ট একটুখানি বলে দিই। H2C ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড CH। এখানে তোকে যেটা দেখতে হবে ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে কোনটা আগে থেকে শুরু হচ্ছে। আমি দেখছি এটাও একটা কার্বন পরে শুরু হয়ে যাচ্ছে, এটাও একটা কার্বন পরে শুরু হয়ে যাচ্ছে। নাম্বারিং এর নিয়ম হচ্ছে যে দিক থেকে যেটা আগে আছে, যদি ট্রিপল বন্ড আগে থাকে তো ট্রিপল বন্ডের দিক থেকে নাম্বারিং, যদি ডাবল বন্ড আগে থাকে তো ডাবল বন্ডের দিক থেকে নাম্বারিং, আর যদি দুটো সেম থাকে তাহলে ডাবল বন্ড প্রায়োরিটি পায়। তাহলে ডাবল বন্ডের দিক থেকে নাম্বারিং করো, 1 2 3 4 হয়েছে, 4টে কার্বন, তার ফলে বিউট। 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড, তার ফলে 1 ইন, সবসময় ডাবল বন্ডের নাম আগে লিখবে। 3 আর 4 এর মাঝে ট্রিপল বন্ড, তার ফলে 3 আইন। যদি কেউ ইংরেজিতে লিখিস তাহলে বিউট 1 ইন, EN লিখবে কিন্তু, হ্যাঁ, যখন ডাবল ট্রিপল বন্ড একসাথে থাকে EN ই লেখে না, 3 আইন YN। ঠিক আছে, চলো এইবার আমি দেখতে পাচ্ছি তোকে গঠন আঁকতে বলেছে, গঠনগুলো কিন্তু আঁকাও আমি শিখিয়ে দিয়েছিলাম ওই 25টা কনসেপ্টের মধ্যেই। 2,2 ডাইমিথাইল বিউটেন, বিউটেন যখন বলে দিয়েছে সেই কারণে 4টে কার্বন আমি দেখিয়ে দিলাম। যে কোনো দিক থেকে তুই নাম্বারিং করে দে, 1 2 3 4। 2,2 বলেছে মানে এই পজিশনেও একটা মিথাইল করব, এই পজিশনেও একটা মিথাইল করব, 2,2 ডাইমিথাইল হয়ে গেল। আর বিউটেন বলে দিয়েছে মানে সব কটার মধ্যে এবার বাকি যা পড়ে আছে সব হাইড্রোজেন বসিয়ে দে, শেষ হয়ে গেল। হেক্স 1 ইন 4 আইন, হেক্স বলে দিয়েছে মানে 6টা কার্বন। 1 পজিশনে ইন বলেছে, এখানে তুই যেদিক থেকে খুশি নাম্বারিং করে দেবে, 1 2 3 4 5 6। 1 ইন মানে এখানটাতে ডাবল বন্ড দিয়ে দিচ্ছিস, 4 আইন মানে তুই এখানটাতে ট্রিপল বন্ড দিয়ে দিচ্ছিস, গল্প শেষ, বাকি সবাইতে হাইড্রোজেন তুই বসিয়ে দে, শেষ হয়ে গেল। দেখ তোর কমপ্লিট, সব কমপ্লিট লেখার স্টাইল। এবার তুই ভাব আমি এক্সপ্লেন করে করে করলাম, তাতেই তোর এই যে সময়টা এখন তুই দেখতে পাচ্ছিস, আমি জানি না কত সময় সেটা তোর লেগেছে, বাট আমি কখনোই বিরাট বড় বড় ভিডিও করার পক্ষে নই। 3 ঘন্টা 2.5 ঘন্টা আর ওইসব ভিডিও আমি দেওয়ার পক্ষে নই, পরীক্ষার আগে তুই দেখতেও পারবি না, ওই জন্য আমি একটু কম্প্যাক্ট স্টাইলে করার পক্ষপাতী। আমি আশা করবো এই ভিডিওটা কম্প্যাক্ট হয়েছে, না তো আমি নিজে যেটা বলছি সেটাই ভুল হবে। ঠিক আছে, আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, এইরকম ভিডিও রেগুলার আসবে। জয় ধামাকা।